কি করছেন আপনি আপু? কেউ দেখে ফেলবে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার খুব ভয় করছে। এই অন্ধকার বারান্দায় আপনি এভাবে কেন দাঁড়িয়ে আছেন? আমার বুকটা ধকধক করছে। আপনি কি শুনতে পাচ্ছেন না? আরিয়ানের ছোট ছোট হাতগুলো কাঁপছে। 10 বছরের এই নিষ্পাপ ছেলেটা জমিদার বাড়ির বিশাল কারুকাজ করা খিলানের নিচে দাঁড়িয়ে কুঁকড়ে যাচ্ছে। বাইরের আকাশে মেঘের ঘনঘটা, ঝোড়ো হাওয়া বইছে শো শো শব্দ করে, যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে প্রকৃতি। জমিদার দর্পনারায়ণের 18 বছর বয়সী জেদি মেয়ে তুলি ধীর পায়ে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। তার চোখে এক বিচিত্র নেশা আর ঠোঁটে তার চিলের হাসি। বিদ্যুতের চমকে তার ফর্সা মুখটা মুহূর্তের জন্য ভয়ানক সুন্দর দেখালো। তাতে আমার কিছু যায় আসে না, দেখে ফেললেই কি করলো? বাড়ির লোক দেখলেই বাকি। তুই তো এখন আমার বিবাহিত স্বামী আরিয়ান। যদিও তুই আমার চেয়ে কত ছোট, কিন্তু দলিলে তো তুই আমার এই জমিদারিত্বের অংশীদার। আমার তোর সাথে জরুরি কথা আছে, পালাবি না একদম। পালালে কিন্তু ফল ভালো হবে না। কথা বলবেন তো একটু দূরে গিয়ে বলুন। এভাবে কাছে আসার কি আছে? বুঝলাম না। আপনি অনেক বড়। আপনার শরীর থেকে আসা পারফিউমের কড়া ঘ্রাণে আমার দম বন্ধ হয়ে আসছে। কেউ যদি আমাদের এভাবে দেখে ফেলে তবে তো লোকে ছিছি করবে আপু। আমার মা শুনলে খুব কষ্ট পাবেন। আরিয়ানের কথা শুনে তুলি থামলো না, বরং আরও এক ধাপ এগিয়ে গেল। আরিয়ানের পিঠে এখন নোনা ধরা দেওয়ালের সাথে ঠেকে গেছে। তুলি আরিয়ানের গায়ে একদম কাছে গিয়ে ফিস ফিস করে বলতে শুরু করলো। আরিয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে বুঝতে পারছে না কেন এই মেয়েটা তাকে এভাবে তাড়া করে ফিরছে। কাছে এসে বলবো কি দূর থেকে বলবো? এখন কি তোর থেকে পারমিশন নিয়ে আমার এটা করা লাগবে? বুঝলাম না, তুই কি ভাবিস তুই ছোট বলে আমি তোকে ছেড়ে দেব? জমিদার বাড়ির মেয়েরা এখন কাউকে পছন্দ করে বা নিজের প্রয়োজনে ব্যবহার করে, তখন সে দুনিয়ার কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করে না। তুই কি জানিস তোকে কেন এই অভিশপ্ত বাড়িতে আনা হয়েছে? আমি কিছুই জানি না। মা বলেছিল আপনাদের বড় বাড়িতে কাজ করলে অনেক টাকা পাওয়া যাবে, অভাব দূর হবে। কিন্তু এখানে আসার পর আমাকে এই জোর করে বিয়ের পিঁড়িতে কেন বসানো হলো? আমি তো বিয়ের মানেই বুঝি না আপু। আমাকে বাড়িতে যেতে দিন। তুলি হঠাৎই আরিয়ানের চিবুক শক্ত করে ধরে মুখটা উঁচিয়ে ধরল। তারপর চোখের মণিগুলো যেন অন্ধকারের মাঝে জ্বলছে। জমিদার বাড়ির এই অন্দরমহলে এমন অনেক পৈশাচিক রহস্য চাপা পড়ে আছে যা আরিয়ানের মতো ছোট্ট একটা বাচ্চা কল্পনারও বাইরে। কাজ করতে আসিসনি তুই আরিয়ান, তোকে আমার বাবা টাকা দিয়ে কিনে নিয়েছে। এই যে তোর গলায় ছোট্ট একটা কালো সুতা দিয়ে লকেট পরিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো সাধারণ লকেট নয়, এটা একটা মরণ ফাঁদ। আমাদের বংশের উপর যে পুরনো অভিশাপ আছে সেটা কাটাতে হলে তোর মতো এক নিষ্পাপ ছেলের রক্ত আর সময় প্রয়োজন। তুই হচ্ছিস সেই বংশের রক্ষা কবচ, যাকে আমি নিজের খুশি মতো ব্যবহার করব। আপনি কি বলছেন এসব? আমি বাড়ি ফিরে যেতে চাই। আমি আপনার স্বামী হতে চাই না। আমি ছোট মানুষ, আমাকে আমার মায়ের কাছে যেতে দিন। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আরিয়ান কান্নায় ভেঙে পড়ার উপক্রম করলো, কিন্তু তুলি সজোরে তার মুখটা চেপে ধরল। তার হাতের স্পর্শ যেন বরফের মতো শীতলতা। চারপাশের পরিবেশটা আরও গম্ভীর হয়ে উঠল। ঝড়ের বেগ বাড়ছে, পুরনো জানলার শিকগুলো সজোরে কাঁপাচ্ছে। তুলির চোখ মুখ এখনো আরও কঠোর। পালানোর পথ চিরতরে বন্ধ আরিয়ান। তুই এখন এই সোনার খাঁচার বন্দি পাখি। তুই যদি ভালোই ভালোই আমার হুকুম মেনে চলিস তবে রাজভোগ পাবি, দামি পোশাক পাবি। আর যদি পালানোর চেষ্টা করিস তবে এই জমিদার বাড়ির নিচে যে অন্ধকার কালকোঠরি আছে সেখানে বছরের পর বছর কেউ আলো দেখে না, সেখানে তোকে জীবন্ত ফেলে রাখা হবে। মনে রাখিস, আমি যেমন তোকে আগলে রাখতে পারি তেমনি তোকে শেষ করে দিতেও এক সেকেন্ডও ভাববো না। আপনি এত নিষ্ঠুর কেন? ছোটবেলা যখন আসতাম তখন তো আপনাকে কত মিষ্টি করে কথা বলতে দেখতাম। আপনি কি সত্যি সেই দয়ালু তুলি আপু, নাকি আপনি কোনো শয়তান? সময়ের ক্ষমতা মানুষের বদলে দেয় ছোট বর।
এখন থেকে তুই শুধু আমার ছায়া হয়ে থাকবি। রাতে যখন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যাবে, যখন সবাই গভীর ঘুমে মগ্ন থাকবে, তখন চুপি চুপি আমার ঘরে আসবি। তোর জন্য একটা বিশেষ রহস্যময় চমক অপেক্ষা করছে। আর খবরদার, কাউকে যদি এক বিন্দুও বলেছিস, তবে তোর মায়ের জানের কবজ হবে আমার হাতে, মনে থাকবে তো? হুট করে সিঁড়ির কারো ভারী বুটের শব্দ শোনা গেল। কেউ একজন টর্চ জ্বেলে এদিকেই এগিয়ে আসছে। তুলি এক পলক আরিয়ানের আতঙ্কিত চোখের দিকে তাকিয়ে এক রহস্যময় ইশারা করলো। তারপর ছায়ার মতো মিলিয়ে গেল পেছনের অন্ধকারের করিডোরে। আরিয়ান একা সেই নির্জন বারান্দায় দাঁড়িয়ে থর থর করে কাঁপতে লাগলো। তার মনে হচ্ছে এই বিশাল বাড়িটা একটা দানব হয়ে তাকে গিলে খেতে আসছে। আমি কোথায় ফেসে গেলাম? আমার সাথে এমন কেন হচ্ছে? হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে বাঁচান। আমি কার কাছে যাব? মা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। রাত গভীর হয়েছে। জমিদার বাড়ির বিশাল ঘড়িটা ঢং ঢং করে 12টা বাজার শব্দ হলো। সারা বাড়িটা নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর পুরনো জানলার কপাটের খট খট শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান তার ছোট্ট ঘরে শুয়ে ভয় কুঁকড়ে আছে। তার কানে বাজছে তুলির সেই হুকুম, রাতে তার ঘরে যেতে হবে। আরিয়ান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, তার শরীর কাঁপছে। হে আল্লাহ, আমাকে শক্তি দাও। আমি ওই ডাইনিটার ঘরে যেতে চাই না, কিন্তু না গেলে যদিও মায়ের কোনো ক্ষতি করে, আমাকে যেতেই হবে। আরিয়ান পা টিপে টিপে অন্ধকার করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো। করিডোরের দেওয়ালে ঝোলানো পুরনো জমিদারের তৈলচিত্রগুলো যেন তার দিকে কুরু হাসিতে তাকিয়ে আছে। তুলির ঘরের সামনে পৌঁছাতেই আরিয়ান দেখল দরজাটা আধা খোলা। ভেতর থেকে নীলচে রঙের একটা হালকা আলো চুইয়ে বাইরে আসছে। আরিয়ান কাপা হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দেরি করলি কেন আরিয়ান? আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয় ভেতরে আয়, দরজাটা পিছে লাগিয়ে দে। তুলি আরিয়ানের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। তার পরনে এবার কুচকুচে কালো রঙের একটা শাড়ি। আয়নায় আরিয়ানের প্রতিচ্ছবি দেখে সে এক অদ্ভুত হাসি দিল। আরিয়ান দেখল ঘরের এক কোণে বড় একটা তান্ত্রিক চক্র আঁকা। সেখানে কয়েকটা মরার খুলি আর রক্তবর্ণের ফুল রাখা আছে। ঘরটা ভ্যাপসা গন্ধে ভরে আছে। আপনি এই মাঝরাতে আমাকে এখানে কেন ডাকলেন? আর এইসব কি? আপনি কি জাদুটনা করেন? আমাকে ভয় দেখাবেন না আপু। আপু নয় আরিয়ান, আজ থেকে আমি তোর মালিক। কাছে আয়। এই যে লকেটটা তোর গায়ে আছে, এটা এখন সরাতে হবে। আজ পূর্ণিমা, আজই সেই রাত যেদিন আমাদের এই চুক্তির আসল পরীক্ষা শুরু হবে। তুলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এক বিড়ালের মতো নিঃশব্দে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। সে আরিয়ানের গলার লকেটটা ধরার জন্য হাত বাড়াতেই আরিয়ান ছিটকে পিছিয়ে গেল। আরিয়ানের মনে হলো তুলির হাতটা অস্বাভাবিক রকমের ঠান্ডা, যেন কোনো জ্যান্ত মানুষের হাত নয় এটা। না, আমি এটা খুলতে দেব না। মা বলেছে এই লকেট আমার দোয়া। আপনি এটা কেড়ে নিতে চাইছেন কেন? আপনি কি আমার রক্ত নেবেন? তোর রক্ত নয় আরিয়ান, তোর আয়ু প্রয়োজন আমার। জমিদার বংশের মেয়েদের অমর থাকার জন্য 10 বছর অন্তর একজন করে নিষ্পাপ স্বামী বলি লাগে। তোর আগের জন্য ছোট ছিল, সে এখন ওই পেছনের পুকুর পাড়ের মাটির নিচে ঘুমিয়ে আছে। তুই কি তার পাশে শুতে চাস? আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল কেন এই বাড়িতে কোনো পুরুষ বেশি দিন বাঁচে না। সে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু রুমের দরজাটা আপনি বন্ধ হয়ে গেল। কোনো অদৃশ্য শক্তি যেন আরিয়ানকে মেঝের সাথে আষ্টে ফেলেছে। হে আল্লাহ, আমাকে বাঁচান। মা গো, এই মেয়েটা পাগল, ও আমাকে মেরে ফেলবে। আল্লাহ, আমি তো ছোট মানুষ, আমাকে কেন এমন বিপদে ফেললে? চিল্লায় লাভ নেই আরিয়ান, এই ঘরের দেওয়াল অনেক পুরু। তোর চিৎকার বাইরের বাতাস পর্যন্ত পৌঁছাবে না। এখন লক্ষ্মী ছেলের মতো এখানে বস, আমি তোর কপালে একটা তিলক এঁকে দিব। তারপর তুই সারা রাত শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকবি। নড়াচড়া করলেই কিন্তু শেষ।
তুলে একটা ছোট্ট ছুরি বের করলো আর নিজের হাতের আঙুল সামান্য ছিঁড়ে রক্ত বের করলো। সে আরিয়ানের দিকে এগোতে লাগলো। আরিয়ানের চোখ বেয়ে অশ্রু ঝরছে। সে নড়তে পারছে না কিছুতেই। তুলির চোখের মণিগুলো এখন আগুনের মতো লাল হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণ থেকে কোনো একটা অশরীরী ছায়া যেন নড়ে উঠল। কে ওখানে? কে? বাঁচান আমাকে। ছায়াটা ধীরে ধীরে দেওয়াল থেকে বেরিয়ে এলো। একটা ছোট্ট ছেলের অবয়ব, যার শরীরটা ফ্যাকাশে আর চোখের কোটরে শুধু অন্ধকার। সে তুলির দিকে তাকিয়ে এক বীভৎস চিৎকার দিল। তুলি থমকে দাঁড়িয়ে পড়ল। তার মুখে প্রথমবার ভয়ের ছাপ দেখা গেল। তুই আবার এসেছিস? যা এখান থেকে, আরিয়ানের সময় হয়ে গেছে, তুই বাধা দিতে পারবি না। ঘরের বাতিগুলো দপদপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে শুধু আরিয়ানের ডুকরে কান্নার শব্দ আর তুলির রাগের নিঃশব্দের শব্দ পাওয়া যাচ্ছে। আরিয়ান অনুভব করলো কেউ একজন তার হাত ধরে অন্ধকারের ভেতর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। ঘরের কোণে অন্ধকারে বসে আরিয়ান তখনও কাঁদছে। তার ছোট বুকটা ভয়ে ধকধক করছে। সে ভাবছে এই বুঝে তার জীবন শেষ হয়ে যাবে। জমিদার বাড়ির এই মেয়েটা তাকে কি সত্যি মেরে ফেলবে? আরিয়ান দুই হাত দিয়ে মুখ ঢেকে অনবরত আল্লাহর নাম জপছে। তার মনে মনে হচ্ছে আজ রাতটা তার জীবনের সবচেয়ে ভয়ানক রাত। হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে বাঁচান। আমি তো ছোট মানুষ, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। এই মেয়েটা কেন আমার সাথে এমন করছে? মাগো, তুমি কি শুনতে পাচ্ছ না? তোমার আরিয়ানকে ওরা শেষ করে দিচ্ছে। আল্লাহ, আমাকে দয়া করুন। আরিয়ান যখন ভয়ে নীল হয়ে মেঝেতে পড়ে আছে ঠিক তখনই ঘরের সব আলোগুলো হুট করে চলে উঠল। কোনো অদ্ভুত শব্দ নয়, বরং একটা হাসির শব্দ ঘরটায় ছড়িয়ে পড়ল। আরিয়ান ধীরে ধীরে আঙুলের ফাঁক দিয়ে তাকালো। সে দেখলো তুলি খাটের উপরে বসে মুচকে মুচকে হাসছে। তার হাতে কোনো রক্তমাখা ছুরি নেই, বরং একটা লিপস্টিক নিয়ে সে নাড়াচাড়া করছে। আর যে কালো ছায়াটা দেখে আরিয়ান ভয় পেয়েছিল, ওটা আসলে একটা বড় পুতুলের উপরে রাখা কালো কাপড়। অনেক হয়েছে আরিয়ান, এবার থামা। কতক্ষণ আর কাঁদবি? তোর কান্না দেখে তো আমার হাসি পাচ্ছে। তুই সত্যিই ভাবলি আমি তোকে মেরে ফেলবো? আরিয়ান, সামনে গিয়ে নিজের চেহারাটা দেখ একবার। ভয়ে পুরো মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আরিয়ান কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো। সে বিশ্বাসই করতে পারছে না যে এতক্ষণ যা ঘটলো তা কেবল একটা নাটক ছিল। তার চোখের জল তখনও গাল বেয়ে পড়ছে, কিন্তু মনে মনে একটা প্রচণ্ড ধাক্কা লেগেছে। সে বুঝতে পারল তুলি তাকে ইচ্ছে করেই ভয় দেখিয়েছে। ভয়ের জায়গাটা এখন রাগে ভরে গেল। আপনি এতক্ষণ ধরে আমার সাথে তামাশা করছিলেন। আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি আর বাঁচবো না। আপনি আমার চোখের জল দেখে হাসছেন। আপনি মানুষ না অন্য কিছু? আরে রাগ করিস কেন? তুই আসলি এই বাড়িতে, কোনো কথা বলিস না, সারাদিন চুপচাপ থাকিস। তোকে একটু না পচালে কি আমার ভালো লাগে? এই যে রক্ত দেখলি, ওটা আসলে লিপস্টিক ছিল। আর তান্ত্রিকের ছবিগুলো আমি নিজে শখ করে এঁকেছি তোকে একটু ভয় দেখানোর জন্য। তুই তো দেখি একদম সত্যিকারের বিপদ ভেবে বসে আছিস। আপনি অনেক খারাপ। আপনি একটা নিষ্ঠুর মেয়ে। আপনি জানেন না কারো মন নিয়ে এভাবে খেলা করা ঠিক নয়। আপনি আমাকে ভয় দেখিয়ে আনন্দ পান। আমি আপনাকে ঘৃণা করি। আমি কাল সকালেই মাকে সব বলে দেব। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমি চলে যাব। আরিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে খাট থেকে নেমে দাঁড়ালো। তার ছোট্ট মুখটা অপমান আর রাগে লাল হয়ে গেছে। তুলি তখন খাট থেকে নেমে এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। তার চোখে এখন আর সেই হাসি খুশি ভাব নেই, বরং একটা অদ্ভুত অধিকার বোধ কাজ করছে। সে আরিয়ানের হাতটা শক্ত করে ধরলো। যাবি মানে? কোথায় যাবি তুই? তুই কি ভেবেছিস আরিয়ান? তুই কি ভুলে গেছিস আরিয়ান? তুই এখন আমার বর। তোকে এই বাড়ির দলিলে সই করিয়ে আনা হয়েছে। তুই চাইলে চলে যেতে পারিস না। তুই এখন থেকে আমার, শুধু আমার। আমি তোকে ভয় দেখাই আর আদর করি, সেটা সইতে হবে। তোকে কোথাও যেতে দেব না আমি। আপনি আমাকে জোর করে আটকে রাখতে পারবেন না। আপনি আমার হাত ছাড়ুন। আপনি আমাকে ভয় দেখিয়েছেন। আমি আর আপনার সাথে থাকবো না। আপনি অনেক পচা।
আরিয়ান ঝটকা মেরে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তুলি আরো শক্ত করে ধরলো। তুলির চোখের দৃষ্টিতে এখন এক অন্যরকম জেদ। সে আরিয়ানের একদম কাছে মুখ নিয়ে এলো। শোন আরিয়ান, আমি একটু বেশি মজা করে ফেলেছি হয়তো, কিন্তু তার মানে এই নয় যে তুই চলে যাবি। তোকে আমি নিজের পছন্দে এই বাড়িতে এনেছি। তুই ছোট হতে পারিস, কিন্তু তুই আমার অধিকারে আছিস। তোর উপর আমার সব দাবি আছে। তুই এখন থেকে এই ঘরের বাইরে এক পাও দিবি না আমার অনুমতি ছাড়া, বুঝলি? আপনার অনুমতি কেন লাগবে? আমি আপনার কেনা গোলাম নই। আপনি অনেক খারাপ মেয়ে। আপনি আমাকে আদর করার নাম করে কষ্ট দেন। আমি আপনাকে কোনোদিন মাফ করব না। আমি কাল সকালেই এখান থেকে পালাবো। আরিয়ান এক মুহূর্ত না দাঁড়িয়ে গট গট করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। তুলি দরজার সামনে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখলো। তার মনে এখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে জানে আরিয়ান খুব রেগে গেছে, কিন্তু সে আরিয়ানকে হারাতে চায় না। তার মনে হচ্ছে আরিয়ান ছোট হলেও তাকে ঘিরেই এখন তার সব চিন্তা। যাক না দেখি কত দূর যায়। এই বাড়ির সীমানা পার হওয়ার ক্ষমতা ওর নেই। ও ছোট বলে হয়তো বুঝতে পারছে না, কিন্তু ও তো আমারই। কাল সকাল হোক, ওর রাগ আমি ঠিকই জল করে দেব। জমিদার বাড়ির মেয়ের থেকে ও পালাবে কোথায়? আরিয়ান নিজের ঘরে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। তার বালিশটা চোখের জলে ভিজে একাকার। সে শুধু ভাবছে কাল সূর্য ওঠার আগেই তাকে এই বাড়ি থেকে বের হতে হবে। কিন্তু সে জানে না তুলির মায়া আর অধিকারের জালে সে কতটা আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে। রাত গভীর হচ্ছে, কিন্তু কারোর চোখে আর ঘুম নেই। রাতটা যেন আর শেষ হতেই চাচ্ছে না। আরিয়ান নিজের ঘরে শুয়ে ছটফট করছে। তার মনে জেদ চেপেছে, সেই বাড়িতে থেকে পালাবেই। তুলি তাকে যেভাবে ভয় দেখিয়েছে আর তারপর যেভাবে জোর খাটিয়ে কথা বলছে, সেটা আরিয়ান একদম মেনে নিতে পারছে না। সে তার ছোট্ট ব্যাগে দুই একটা জামা আর মায়ের দেওয়া সেই পুরনো গামছাটা ভরে নিল। পা টিপে টিপে সে দরজার কাছে এলো। হে আল্লাহ, আমাকে এই বাড়ির বাইরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও। ওই রাক্ষসী মেয়েটা ঘুমালে আমি চুপি চুপি গেট দিয়ে বেরিয়ে যাব। মা ঠিকই বলেছিল, বড় মানুষের পাল্লায় পড়া ঠিক না। আরিয়ান দরজার নখ ঘোরাতেই দেখলো দরজার বাইরে থেকে লক করা। সে কয়েকবার ধাক্কা দিল, কিন্তু কাজ হলো না। তার কপালে ঘাম জমে গেল। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা চাবির রিং নাড়ানোর শব্দ এলো। ঝনঝন শব্দ তুলে আরিয়ান চমকে পিছনে ফিরে তাকালো। দেখলো তুলি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে সেই দুষ্টুমি ভরা হাসি। কি ব্যাপার ছোট বর? রাতের বেলা ব্যাগ গুছিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমার অনুমতি ছাড়া তো এই ঘরের একটা পিঁপড়াও বাইরে যেতে পারে না, আর তুই একটা আস্ত মানুষ। আপনি আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করেছেন কেন? আমাকে যেতে দিন। আমি আর এই বাড়িতে থাকবো না। আপনি অনেক খারাপ। আপনি আমাকে আটকে রাখতে পারেন না। তুলি হাসতে হাসতে আরিয়ানের দিকে এগিয়ে এলো। আরিয়ান ভয় পেয়ে পিছাতে পিছাতে বিছানার কোনায় গিয়ে ঠেকলো। তুলি তার ব্যাগটা কেড়ে নিয়ে খাটের উপরে ছুঁড়ে ফেলে দিল। তারপর আরিয়ানের একদম কাছে এসে বসলো। আরিয়ান ছোট ছোট হাত দুটো ধরে সে নিজের বুকের কাছে টেনে নিল। যাবে বললেই যাওয়া যায় নাকি? তুই কি জানিস না, একবার এই জমিদার বাড়িতে কেউ ঢুকলে সে আর বের হতে পারে না, বিশেষ করে সে যদি হয় আমার মতো সুন্দরী একটা মেয়ের বর। তুই না গেলে আমার সময় কাটবে কি করে? আপনি আমার হাত ছাড়ুন। আপনার লজ্জা করে না? আমি আপনার কত ছোট, আর আপনি আমার সাথে এমন করছেন কেন? লোকে দেখলে কি বলবে? আপনার সাথে কথা বলাই পাপ। তুলি এবার আরিয়ানের গালটা টেনে দিয়ে আরও একটু কাছে সরে এলো। সে আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল। আরিয়ান মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে। তুলির চুলের ঘ্রাণ আর তার গায়ের গয়নার শব্দে আরিয়ান একদম সিটিয়ে গেছে। লোকে কি বলবে তা দিয়ে আমার কিছু যায় আসে না। তুই ছোট বলে কি হয়েছে? একদিন তো বড় হবি, তখন তো আমাকেই তো সামলাতে হবে। এখন থেকে একটু অভ্যাস কর। এই যে দেখ আমার হার্টবিট কত বাড়ছে, একটু হাত দিয়ে দেখবি? না, আমি দেখব না। আপনি একটা বেহায়া মেয়ে। আপনি আমাকে আদর করবেন না। আমাকে ছাড়ুন। আমি এখনই চিৎকার করব, সবাইকে ডেকে বলবো আপনি আমাকে অত্যাচার করছেন। আরিয়ানের এমন নিষ্পাপ কথা শুনে তুলি আর হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। আরিয়ানকে জড়িয়ে ধরার ভান করলো ও।
আরিয়ান ভাবলো তুলি বুঝে তাকে সত্যি সত্যি চাপটে ধরবে। সে চোখ বন্ধ করে এক দৌড় দিল। তুলির হাতের ফাঁক গলে সে খাটের অন্য পাশে গিয়ে নামলো। খবরদার আমার কাছে আসবেন না, আপনি অনেক পচা। আমি মাকে বলবো আপনি আমাকে জাপটে ধরার চেষ্টা করেছেন, মা আপনাকে বকা দেবে। ওরে আমার কচি খোকা রে, মাকে বলবি? যা বলে আয় দেখি, মা তোকে উল্টো আমার ঘরেই পাঠিয়ে দেবে। কারণ তুই এখন আমার আইনি স্বামী। তুই যেখানেই যাস আমি তোকে টেনে হিচড়ে নিয়ে আসবো। এখন আয় তো দেখি, একটু মাথায় হাত বুলিয়ে দেই। তুই তো খুব ভয় পেয়েছিস। আমি আপনার হাত বোলানো চাই না, আপনি দূরে থাকুন। আপনি আমাকে ডাইনি সেজে ভয় দেখান আর এখন মিষ্টি কথা বলছেন। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না, আপনি একটা আস্ত জাদুকরী। আরিয়ান খাটের চারপাশ দিয়ে দৌড়াচ্ছে আর তুলি তাকে ধরার জন্য পিছু পিছু ছুটছে। এটা যেন একটা চোর পুলিশ খেলা শুরু হয়েছে। আরিয়ান ছোট মানুষ বলে খুব দ্রুত নড়াচড়া করতে পারছে, কিন্তু তুলি তাকে বারবার কোণঠাসা করে ফেলেছে। এক পর্যায়ে তুলি আরিয়ানকে ধরে ফেলল এবং তাকে চাপটে ধরে বিছানায় ফেলে দিল। এই তো ধরে ফেলেছি, এবার কোথায় যাবি? তুই যতবার বলবি আমি ততবার তোকে ধরবো। তুই কি জানিস তোকে রাখলে কত সুন্দর লাগে? তোর এই লাল হয়ে যাওয়া নাকটা আমার খুব পছন্দ। ছাড়ুন আমাকে, আমার দম বন্ধ হচ্ছে। আপনি অনেক মোটা, আমার উপর এভাবে ঝুঁকবেন না, আমি মরে যাব। তুলি এবার একটু থমকে গেল। সে আরিয়ানের দিকে তাকিয়ে দেখলো ছেলেটার চোখে সত্যি জল চলে এসেছে। সে হাসতে হাসতে আরিয়ানের কপালে একটা হালকা চুমু খেয়ে তাকে ছেড়ে দিল। আরিয়ান ছাড়া পেয়ে এক লাফে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দরজা তো বন্ধ। সে দরজায় কিল মারতে লাগলো। আচ্ছা বাবা, ঠিক আছে, আর জ্বালাবো না। আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু মনে রাখিস আরিয়ান, তুই যেখানে যাস দিন শেষে তোকে আমার কাছে আসতে হবে। তুই আমার অধিকারে আছিস, আর আমি আমার জিনিস কাউকে দেই না। এখন ঘুমাগে যা, কাল সকালে তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। আরিয়ান গুম হয়ে এক কোণে বসে রইল। সে বুঝতে পারছে না এই মেয়ের হাত থেকে রক্ষা পাওয়া এত সহজ নয়। তুলে হাসতে হাসতে নিচের ঘরের দিকে চলে গেল। আরিয়ান দরজার কাছে বসে বসে মনে ভাবল কাল সকাল হওয়ার আগে তাকে এই জাদুকরীর খপ্পর থেকে বাঁচার জন্য অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। কিন্তু তুলির সেই মিষ্টি শাসন আর অধিকার বোধ যেন আরিয়ানের মনে এক অজানা অনুভূতি তৈরি করেছে, যা সে নিজেও বুঝতে পারছে না। সকালবেলা বারান্দায় রোদ এসে পড়েছে। আরিয়ান মন খারাপ করে একটা কাঠের ঘোড়া নিয়ে খেলছিল। রাত ভর কান্নাকাটি আর পালানোর উত্তেজনায় তার শরীরটা খুব ম্যাচ করছে। ঠিক সেই সময় তুলি একটা বড় বাটি হাতে নিয়ে এলো। বাটি থেকে একটা তিতা তিতা গন্ধ বেরোচ্ছে। এই যে ছোট বর, খেলা বন্ধ কর। এই নিম পাতার রসটা ঝটপট খেয়ে ফেলতো, শরীরের সব রোগ বালাই দূর হয়ে যাবে। আমি খাবো না, আপনার হাত থেকে আমি এক ফোঁটা পানিও খাবো না। আপনি কাল রাতে আমাকে ডাইনি সেজে ভয় দেখিয়েছেন। আপনি একটা পচা মেয়ে, আমাকে আমার মায়ের কাছে যেতে দিন। খাবি না মানে? আমি বলছি খেতে হবে। তুই না খেলে শুকিয়ে কাঠ হয়ে যাবি। নে মুখ খোল, না হলে কিন্তু আমি জোর করে তোর নাকে ঢেলে দেব। মনে রাখিস, এই বাড়িতে আমার হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। তুলি আরিয়ানের হাত চেপে ধরল। আরিয়ান পা ছুঁড়ে কান্নাকাটি শুরু করলো। ঠিক সেই সময় করিডোর দিয়ে যাচ্ছিলেন তুলির বাবা, জমিদার দর্পনারায়ণ সাহেব। তিনি ধীর পায়ে এগিয়ে এসে তুলির হাত থেকে বাটিটা নিলেন। তার চোখে মুখে আজ এক অদ্ভুত বিষণ্ণতা। তুলি, আমার একটু থামতো। এই ছেলেটার উপর এত শাসন করিস না, ও তো ছোট মানুষ। ওকে এইসব তিতা নিম পাতার রস খেতে পারে, ওকে একটু আরামে থাকতে দে। আমার ভয় হয় তুই যেভাবে ওর উপর সারাক্ষণ মেজাজ দেখাস, তাতে ওর মনে তোর প্রতি ঘৃণা জমে যাবে। সকালবেলা বারান্দায় রোদ এসে পড়েছে। সে মন খারাপ করে একটা কাঠের ঘোড়া নিয়ে খেলছিল। তুলে এক বাটি তিতার রস নিয়ে আরিয়ানকে জোর করে খাওয়ানোর জন্য। ঠিক তখনই দর্পনারায়ণ সাহেব সেখানে এসে হাজির হন। তিনি ধীর পায়ে এগিয়ে এসে তুলির হাত থেকে বাটিটা নিলেন। তার চোখে মুখে আজ এক অদ্ভুত বিষণ্ণতা আর ইমোশন। বাবা, তুমি সব সময় ওর পক্ষ নাও কেন? ওকে আমি একটু যত্ন করছি, এতে তোমার এত আপত্তি কিসের? তুমি তো ওর সাথে আমার বিয়ে দিলে, এখন কেন ওকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে চাইছো? ও
ও এখন আমার আমানত। আমি ওকে যেভাবে খুশি মানুষ করব। দর্পনারায়ণ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বারান্দার ইজি চেয়ারটায় বসলেন। তার চোখ দুটো হঠাৎ করেই ভিজে এলো, টলমল করতে লাগলো চোখের পানি। তিনি আরিয়ানের মাথায় স্নেহের হাত রাখলেন এবং তুলির দিকে তাকিয়ে খুব আবেগ নিয়ে কথা বলতে শুরু করলেন। তুলিমা, তুই তো জানিস তোর মা মারা যাওয়ার পর আমি তোকে নিজের হাতে মানুষ করেছি। মা মরা মেয়েকে আমি কোনোদিন চোখের আড়াল করিনি। তোকে বিয়ে দিয়ে কোনো অচেনা পরিবারে পাঠাতে আমার কলেজা কাঁপত। কে জানে সেখানে তোকে কত কষ্ট সইতে হতো। হয়তো তোকে ওরা আগলে রাখতো না। আমাদের এই জমিদারি নিয়ে কত চাল চলতো। কিন্তু আরিয়ান আরিয়ান তো আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে। ও আমার চোখের সামনে বড় হয়েছে। বন্ধুর ছেলে বলে তুমি এইটুকু একটা বাচ্চার সাথে আমার বিয়ে দিলে? লোকে কত কি বলছে তুমি কি জানো বাবা? সবাই হাসাহাসি করছে যে বড় মেয়ে একটা পিচ্চি ছেলেকে বিয়ে করেছে। আমার বান্ধবীরা আড়ালে মজা নেয়। কে কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না মা। আরিয়ান এই বাড়িরই ছেলের মতো। ওকে তোর সাথে বিয়ে দেওয়ার একটাই কারণ ছিল, যাতে তোকে কোনোদিন এই বাড়ি ছেড়ে পরের ঘরে যেতে না হয়। আমি জানি আরিয়ান তোকে ছেড়ে কোথাও যাবে না। ও তোকে সম্মান করবে। কিন্তু মা, তুই ওর উপর যেভাবে বড় বড় কথা বলিস আর সারাক্ষণ ভয় দেখাস, সেটা দেখে আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। ওর তো এখন খেলার বয়স, আর তুই ওকে ঘরবন্দি করে রাখছিস। তুলির বাবা কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখেও পানি আসার উপক্রম হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। কিন্তু আরিয়ানের দিকে একবার তাকালো সে। তার চোখে এখন এক অন্যরকম জেদ আর অধিকার বোধ। সে বাবার দিকে ফিরে একটা শক্ত প্রশ্ন ছুড়ে দিল। বাবা, তুমি যদি মনে করো আরিয়ানের সাথে বিয়ে দিয়ে আমাকে এই বাড়িতেই রাখলে আমি সুখে থাকবো, তবে তুমি ভুল করছো। তুমি যখন আমাদের বিয়ে দিলে তখন আরিয়ান বিয়ে কি জিনিস সেটাই জানতো না। ও কেন এই বিয়েতে রাজি হলো সেটা কি তুমি জানো? ওর বাবা যখন তোমার কাছে হাত জোর করে দাঁড়িয়েছিল তখন কি কথা হয়েছিল তোমাদের মধ্যে? আরিয়ানকে কেন এভাবে হুট করে আমাদের বাড়িতে নিয়ে আসা হলো? দর্পনারায়ণ সাহেব এবার হুট করেই পাথর হয়ে গেলেন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আর কোনো কথা বললেন না। মনে হলো তার বুকের ভেতরে কোনো এক ভয়ানক রহস্য চাপা পড়ে আছে, যা তিনি কাউকে বলতে পারছেন না। তিনি শুধু চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং মাথা নিচু করে নিজের ঘরের দিকে চলে গেলেন। তার এই চলে যাওয়ার ভঙ্গি দেখে আরিয়ানের মনে একটা খটকা লাগলো। বাবা এমন করে চলে গেলেন কেন? আমার আব্বুর সাথে ওনার কি কথা হয়েছিল? কেন আমাকে এখানে আনা হয়েছে? আপনি কি কিছু জানেন আপু? বেশি কথা বলিস না তো আরিয়ান। তোকে বললাম না ছোট মানুষ ছোটর মতোই থাকবি। যা এখন এই রসটা খেয়ে নে। আর শোন, আজ থেকে তুই আমার ঘরেই থাকবি, আর আমি তোকে বাইরে যেতে দেব না। তোকে শাসন করার অধিকার শুধু আমার, কারণ তোকে আমি কোনো এক বিশেষ কারণে নিজের কাছে আটকে রেখেছি। আপনি অনেক খারাপ। আপনি জেনে শুনে আমাকে ঠকিয়েছেন। আমি বড় হলে সব রহস্য বের করব, তখন আমি আর আপনার এই কথা শুনবো না। তুলি খিলখিল করে হেসে উঠল। সে আরিয়ানের গালটা টিপে দিয়ে বলল, যখন বড় হবি তখন দেখা যাবে। আপাতত তুই আমার পিচ্চি বড় হয়েই থাক। তুলি সেখান থেকে চলে গেল। কিন্তু আরিয়ানের মনে একটা বড় প্রশ্ন ঘুরছে। তার আব্বু আর জমিদার সাহেবের মধ্যে আসলে কি হয়েছিল? কেন এই বিয়েটা এত তাড়াহুড়ো করে দেওয়া হলো? কিসের ভয়ে জমিদার সাহেব প্রশ্ন শুনেই পালিয়ে গেলেন? সকালের নাস্তা শেষ হতে না হতেই জমিদার বাড়ির সদর দরজায় শোরগোল শোনা গেল। আরিয়ান বারান্দা দিয়ে উঁকি মেরে দেখল তার আব্বু আর আম্মা হন্ততন্ত হয়ে ভেতর ঢুকছেন। তাদের দেখে আরিয়ানের মনটা খুশিতে ভরে উঠল। সে দৌড়ে গিয়ে তার আম্মাকে জড়িয়ে ধরল। আরিয়ানের চোখে তখন আনন্দের পানি। আম্মা, তুমি এসেছো? তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি আর এই বাড়িতে থাকবো না। ওই জমিদার বাড়ির মেয়েটা আমাকে খুব জ্বালায়। আরে পাগল ছেলে, এসব কি বলছিস? তুই এখন এই বাড়ির জামাই। তোকে নিতে আসিনি রে, আমরা এসেছি তোদের দুজনকে আমাদের গ্রামে কয়েকদিনের জন্য বেড়াতে নিয়ে যেতে। তোর আব্বুর খুব শখ হয়েছে নতুন জামাই আর মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার। ঠিক সেই সময় তুলির রাজকীয় ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নেমে এলো। তার পরনে দামি শাড়ি আর গয়না। সে আরিয়ানের আব্বু আর আম্মুকে সালাম করলো। তুলি হাসি মুখে কথা বললেও তার চোখে সেই চেনা চতুরতা খেলা করছিল। সে আরিয়ানের দিকে তাকিয়ে এক পলক চোখ টিপল, যা দেখে আরিয়ান আরও বিরক্ত হলো। শ্বশুর আব্বু,
আপনারা এসেছেন খুব ভালো হয়েছে। আরিয়ান তো সারা দিন বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করে। চলুন আমরা সবাই মিলে আজই আপনাদের গ্রামে যাব। তবে আমার একটা শর্ত আছে, আরিয়ান কিন্তু সবসময় আমার চোখের সামনে থাকবে। জমিদার সাহেব নিচে নেমে এলেন। তিনি আরিয়ানের আব্বুর সাথে কোলাকুলি করলেন। সবার মধ্যে হাসাহাসি চললেও আরিয়ানের মনে সেই পুরনো খটকাটা রয়েই গেল। সে খেয়াল করলো তার আব্বু কেন যেন জমিদার সাহেবের চোখের দিকে সরাসরি তাকাতে পারছেন না। ব্যাগ গোছানোর সময় আরিয়ান সুযোগ বুঝে তার আব্বুকে একলা পেয়ে গেল বাগানের এক কোণে। আব্বু, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে তো? তুমি কেন এত তড়িঘড়ি করে আমার বিয়ে দিলে? আমি তো তখনও ঠিকমতো স্কুলে যাওয়া শুরু করিনি। কেন আমাকে এই জমিদার বাড়ির জাতাকলে ফেললে? আরিয়ানের আব্বু হুট করেই থতমত খেয়ে গেলেন। তার হাতে থাকা তামাকের পাইপটা প্রায় পড়েই যাচ্ছিল। তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন, যেন কেউ তাদের কথা শুনে ফেলেছে কিনা তা দেখছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ওসব কি বলছিস আরিয়ান? বিয়ে তো আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই হয়েছে। জমিদার সাহেব অনেক বড় মনের মানুষ। ওনার বন্ধুর ছেলে হিসাবে তোকে যোগ্য মনে করেছেন বলেই তো এই বিয়েটা হয়েছে। এতে তো তোর ভালোই হয়েছে, কত সুখে আছে সেখানে। না আব্বু, তুমি মিথ্যে বলছো। আমি জমিদার সাহেবের চেহারা দেখেছি। কাল তুলি আপু ওনাকে প্রশ্ন করায় উনি ভয়ে রুম থেকে পালিয়ে গেছেন। তুমি আর উনি মিলে কি কোনো গোপন চুক্তি করেছো? আমাকে কি তোমরা বিক্রি করে দিয়েছো? বিক্রি করার কথা শুনে আরিয়ানের আব্বুর মুখটা মরার মতো সাদা হয়ে গেল। তিনি আরিয়ানের হাতটা শক্ত করে ধরলেন। তার গলা যেন ধরে আসছে। তিনি আমতা আমতা করে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলেন। তুই এখনো ছোট মানুষ আরিয়ান, বড়দের সব কথা বুঝতে চাস না। আর এই বাড়িটা সাধারণ কোনো বাড়ি নয়, এখানের দেয়ালেরও কান আছে। তুই যা তো, আমার কাছে গিয়ে বস। আমি একটু জমিদার সাহেবের সাথে জরুরি আলাপ করে আসি। ওসব বাজে বাজে কথা একদম মুখে আনবি না। আরিয়ান আব্বু তখন এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে সেখান থেকে সরে গেলেন। আরিয়ান দাঁড়িয়ে রইল একা। সে বুঝতে পারল তার আব্বু তাকে সত্যি বলতে ভয় পাচ্ছেন। আরিয়ানের মনে একটা জেদ চেপে বসল। এই রহস্য সে বের করেই ছাড়বে। ঠিক সেই সময় পিছন থেকে তুলির গলার আওয়াজ এলো। কি ব্যাপার বর্মশাই, আব্বুর সাথে কি গোপন মিটিং হচ্ছিল? আমাকে ছাড়া বুঝি আর কোনো কথা নেই দুনিয়ায়? ব্যাগ গোছানো শেষ? গ্রামের বাড়িতে গিয়ে কিন্তু আমার অনেক আদর চাই, মনে থাকে যেন। আপনি আমাকে সব সময় পিছু করেন কেন? আমি আমার আব্বুর সাথে কথা বলছিলাম। আপনার তাতে কি? আপনি অনেক পচা। তুলি খিলখিল করে হেসে উঠল এবং আরিয়ানের কানটা একটু মুলে দিল। সে আরিয়ানকে টেনে নিয়ে যাওয়ার সময় নিচু স্বরে বলল যে গ্রামে গিয়ে যেন সে বেশি চালাকি না করে, কারণ সেখানেও তুলির লোক আছে। আরিয়ান বুঝতে পারল সে এক গভীর জালে জড়িয়ে পড়েছে, যার শেষ কোথাও কেউ জানে না। শহর থেকে অনেক দূরে আরিয়ানের গ্রাম। কাঁচা রাস্তা দিয়ে গরুর গাড়ি আর মাঝে মধ্যে রিক্সা করে তার গ্রামে পৌঁছালো। জমিদার বাড়ির রাজকীয় আরামায়েশে বড় হওয়া তুলির জন্য এই পথটুকু আসাই ছিল এক বিরাট যুদ্ধ। তার দাসী সিল্কের শাড়ি ধুলোবালি লেগে একাকার হয়ে গেছে। আরিয়ান কিন্তু নিজের গ্রামে ফিরতে পেরে খুব খুশি। সে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে আর তুলি পিছনে হাঁপাতে হাঁপাতে আসছে। ওরে বাবা, আর কত দূর আরিয়ান? আমার তো পা ছিঁড়ে যাচ্ছে। এই ধুলোবালির মধ্যে মানুষ কিভাবে হাঁটে? আমার মেকআপ তো সব গরমে ধুয়ে গেল। আর চারদিকে এত কাদা কেন? এটা গ্রাম আপু, এখানে তো শহরের মতো পিচ ঢালা রাস্তা নেই। আর একটু গেলেই আমাদের বাড়ি। আপনি তো খুব মেজাজ দেখাচ্ছিলেন যে গ্রামে আসবেন, এখন কেন এত কষ্ট হচ্ছে? তুলি আরিয়ানের কথা শুনে মুখ বাঁকালো। সে বুঝতে পারছে গ্রামে এসে তার কপালে অনেক দুঃখ আছে। আরিয়ানদের বাড়িতে পৌঁছাতেই পাড়ার লোকজন সব ভেঙে পড়ল জমিদার বাড়ির বউ দেখতে। ছোট ছোট ছেলেমেয়েরাও তুলিকে ঘিরে ধরল। তুলি এত ভিড় আর মানুষের গায়ের গন্ধ সহ্য করতে পারছিল না। তার মনে হচ্ছে সে কোনো অন্য গ্রহে চলে এসেছে। এসো মা, ভিতরে এসো। আমাদের গরিব ঘর, তোমাদের মতো অত বড় বড় খাট পালঙ্ক নেই। চলো হাত মুখ ধুয়ে নাও। তুলির বাড়ির ভেতরে ঢুকে দেখলো মাটির ঘর, মেঝেতে মাদুর বিছানো, ফ্যান নেই, কেবল হাত পাকা দিয়ে বাতাস করতে হচ্ছে। রাতের বেলা যখন খাবার দাবার দেওয়া হলো, তুলি তো অবাক। মাটিতে বসে পিঁড়িতে করে খেতে হবে, তার উপরে থালায় মোটা চালের ভাত আর দেশি শাক চচ্চড়ি।
আমি এই মোটা চালের ভাত খাবো? আর এখানে এত মশা কেন? আরিয়ান, তুমি তো বলেছিলে তোমাদের গ্রাম খুব সুন্দর। এখানে তো এক মুহূর্ত থাকাই মুশকিল। আমি এক্ষুনি শহরে ফিরে যেতে চাই। এখন তো কোনো গাড়ি নেই আপু। আর মা কত কষ্ট করে রান্না করেছে। আপনি এভাবে বললে মা খুব কষ্ট পাবে। আপনি একটু খেয়ে দেখুন, খুব মজা হয়েছে। তুলি অনিচ্ছা সত্ত্বেও 2 লোকমা মুখে দিল, কিন্তু ঝালের চোটে তার কান দিয়ে ধোঁয়া বের হয়ে যাওয়ার দশা। সে টপ টপ করে পানি খেতে লাগলো। আরিয়ান তখন বুঝতে পারল তুলির সত্যিই খুব কষ্ট হচ্ছে। সে নিজের রাগ ভুলে গিয়ে তুলির পাশে এসে বসলো। আরিয়ান নিজের হাত দিয়ে তুলিকে বাতাস করতে লাগলো। আপনি কাঁদবেন না আপু, আমি আছি তো। আপনি ঝাল খেতে পারছেন না, দাঁড়ান আমি আপনার জন্য গুড় আর দুধ নিয়ে আসি। ওটা দিয়ে খেলে আর ঝাল লাগবে না। আরিয়ান দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বাটিতে করে দুধ আর নতুন গুড় নিয়ে এলো। সে নিজে তুলিকে মেখে মেখে খাওয়াতে লাগলো। তুলি অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। যে ছোট বরটাকে সে সারাক্ষণ শাসন করে, সে ছেলেটাই আজ তাকে আগলে রাখছে। তুলির মনে এক অদ্ভুত মায়া কাজ করলো। আরিয়ানের হাতের মাখানো ভাত খেয়ে তুলির ঝালটা একটু কমলো। তুই এত ভালো কেন রে আরিয়ান? আমি তোকে কত কি ভয় দেখাই, অথচ তুই আমার এই বিপদে পাশে আছিস। আপনি আমার উপর অনেক অত্যাচার করেন ঠিকই, কিন্তু আপনি তো এখন আমার আমানত। মা বলেছে গেস্টদের সেবা করতে হয়। আর আপনি তো আপনি তো এই বাড়ির বউ। আপনাকে কষ্ট পেতে দেখলে আমারও ভালো লাগছে না। রাতের বেলা শোয়ার সময় হলো আসল বিপদ। মাটির ঘরের একটা ছোট্ট চৌকি। তুলি সেখানে শোয়ার কথা ভাবতেই পারছে না। তার উপর বাইরে থেকে ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের গ্যাঙর গ্যাং শব্দ। তুলি ভয়ে আরিয়ানের হাতটা শক্ত করে ধরল। আরিয়ান, ওই জানলার ওই পাশে ওটা কি? কোনো ভূত না তো? আমি খুব ভয় পাচ্ছি। তুমি আজ আমার পাশেই শোবে, কোথাও যাবে না। আরে ওটা তো নারকেল গাছের ছায়া। আপনি মিছে মিছে ভয় পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি এই নিচে মাদুর পেতে শুচ্ছি, আপনি ঘুমান। তুলি আরিয়ানকে নিচে শুতে দিল না। সে আরিয়ানকে জোর করে চৌকির এক কোণায় বসিয়ে রাখলো। আরিয়ান সারা রাত হাত পাখা দিয়ে তুলিকে বাতাস করলো যাতে তার গরম না লাগে। মাঝে মধ্যে মশা তাড়াতেও তাকে ব্যস্ত থাকতে হলো। তুলি আরিয়ানের এই যত্ন দেখে মনে মনে খুব খুশি হলো। সে বুঝতে পারলো আরিয়ান ছোট হলেও তার মনটা অনেক বড়। আরিয়ান, তুই আমার কাছে আয়, আমার খুব ভয় লাগছে। তুই পাশে না থাকলে আমি ঘুমাতে পারবো না। আরিয়ান ভয়ে ভয়ে তুলির পাশে একটু জায়গা নিয়ে বসলো। তুলি আরিয়ানের কাঁধে মাথা রেখে শান্তির চোখ বুঝলো। গ্রামের এই নীরবতা, রাতের চাঁদের আলো জানলার ফাঁক দিয়ে তাদের ওপরে পড়ছে। আরিয়ান ভাবছে এই মেয়েটা শহরে কত মেজাজ দেখায়, আর এখানে এসে কত অসহায় হয়ে পড়েছে। আপনি ঘুমান আপু, আমি জেগেই আছি। আপনার কোনো ক্ষতি হতে দেব না। আল্লাহ আপনাকে রক্ষা করবেন। তুলি ঘুমের ঘোরেই আরিয়ানের হাতটা জড়িয়ে ধরল। আরিয়ান এক মুহূর্ত অদ্ভুত অনুভূতি অনুভব করলো। সে বুঝতে পারল না এটা কি, তবে তুলিকে এভাবে শান্ত হয়ে ঘুমাতে দেখে তার নিজেরও ভালো লাগছে। কিন্তু এই শান্তির মাঝেও আরিয়ানের মাথায় একটা চিন্তা ঘুরছে। কেন তার আব্বু আর জমিদার সাহেব গ্রামের বাড়িতে আসার কথা শুনে থতমত খেয়ে গিয়েছিল। গ্রামের রাত মানেই ঘুটঘুটে অন্ধকার। শহরের মতো রাস্তায় ল্যাম্পপোস্টের আলো নেই, নেই গাড়ির হর্ন। ঝিঝি পোকার ডাক আর বাঁশঝাড়ের সুর শব্দও চারপাশটা বেশ ভয়ঙ্কর লাগে। আরিয়ানদের মাটির ঘরে এক কোণে হ্যারিকেন জ্বলছে। তুলি খাটের ওপরে গুটি সুটি মেরে বসে আছে। তার দু চোখে রাজ্যের ভয়। শহরে যে মেয়েটা বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়ায়, আর সে একটা জোনাকি পোকা দেখলেও আঁতকে উঠছে। আরিয়ান, তুই কোথায় গেলি? আমাকে একা রেখে বাইরে যাস না। এই হারিকেনের আলোয় কেমন কাঁপছে দেখ। আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে জানলার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি এখানেই আছি আপু, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তো জাস্ট পানি খেতে গিয়েছিলাম। আপনি তো অনেক বড় বড় কথা বলতেন। জমিদার বাড়ির মেয়ে কারো তোয়াক্কা করে না, এখন একটা সামান্য রাতের অন্ধকার দেখে কাঁপছেন।
আরিয়ানের মাথায় হুট করে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে ভাবল তুলি তাকে কত ভয় দেখিয়েছে তান্ত্রিক সেজে, এবার তাকে শোধ নেওয়ার পালা। আরিয়ান চুপি চুপি হ্যারিকেনের চাবিটা ঘুরিয়ে আলো একদম কমিয়ে দিল। ঘরটা প্রায় অন্ধকারে ডুবে গেল। আরিয়ানদের দেওয়ালের এক কোণে গিয়ে গলার স্বর বদলে একটা অদ্ভুত খসখস শব্দ করতে লাগলো। কে কে তুই? আমার ঘরে কেন এসেছিস? এই মেয়েটাকে আমি নিয়ে যাব, একে আমি ছাড়বো না। তুলি তো ভয়ে কুকড়ে একদম দেওয়ালের সাথে মিশে গেছে। তার হার্টবিট এত জোরে বাড়ছে যে সে নিজেও শুনতে পাচ্ছে। সে আরিয়ানকে অন্ধকারে দেখতে পাচ্ছিল না। ঠিক সেই সময় আরিয়ান একটা সাদা চাদর গায়ে দিয়ে ধীর পায়ে তুলির দিকে এগোতে লাগলো। মেঝের ওপরে খসখস শব্দ হচ্ছে। আরিয়ান, আরিয়ান বাঁচাও আমাকে, ওটা কি আসছে? আল্লাহ আমাকে মাফ করে দেন। আরিয়ান তুই কোথায়? আমাকে ধর। আরিয়ান আরও কাছে গিয়ে তুলির পায়ের উপরে হাত রাখলো। তুলি এক বিকট চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে আরিয়ানকে শক্ত করে চাপটে ধরল। সে আরিয়ানের বুকে মুখ লুকিয়ে থর থর করে কাঁপছে আর কান্না করছে। আরিয়ানের গেঞ্জি তুলির চোখের পানিতে ভিজে যাচ্ছে। আরিয়ান বুঝতে পারল মজাটা এবার জমেছে ভালো। সে আর হাসি চেপে রাখতে পারল না। কেমন লাগলো আপু? এখন কেমন লাগছে দেখেছেন তো? শুধু শুধু অন্যকে ভয় দেখালে এমনই লাগে। আপনি আমাকে কত ভয় দেখিয়েছেন শহরে, মনে আছে? আজ নিজের উপর পড়লো তো বুঝলেন কেমন লাগে। তুলি আরিয়ানের হাসির শব্দ শুনে স্তম্ভিত হয়ে গেল। সে আরিয়ানকে ছেড়ে দিয়ে হ্যারিকেনটা টেনে নিয়ে আলো বাড়ালো। দেখলো আরিয়ান হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তার গায়ে একটা সাধারণ সাদা চাদর। তুলির ফর্সা মুখটা রাগে আর অপমানে একদম টকটকে লাল হয়ে গেল। সে রাগে চোখে আরিয়ানের দিকে তাকিয়ে এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে পড়ল। তুই তুই এতক্ষণ আমাকে ভয় দেখাচ্ছিলি? তুই জানিস আমার কলেজাটা প্রায় বের হয়ে আসছিল। তুই এত বড় শয়তান আরিয়ান, একটা ছোট ছেলে হয়ে তুই আমার সাথে এই নাটক করলি? কেন, আপনি কি নাটক করেননি তান্ত্রিক সেজে? আমি তো তখন ছোট ছিলাম, আমার কত ভয় লেগেছিল মনে নেই? আজ তো আপনিও ঠিক তেমনটাই করলেন। ভয় পাওয়ার তো কোনো বয়স নেই আপু, তাই না? এখন তো বেশ জড়াজড়ি করে ধরেছিলেন, তখন কি মনে ছিল না যে আমি ছোট বর? তুলি আরিয়ানের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। সে মনে মনে ভাবলো সত্যিই তো সে আরিয়ানকে জড়িয়ে ধরেছিল। কিন্তু আরিয়ানের এই সাহস দেখে সে অবাক। সে আরিয়ানের কানটা শক্ত করে ধরে মুচড়ে দিল। সাহস তো কম না তোর, আমার সাথে টক্কর দিতে আসিস? তুই ভাবলি আমি তোকে ছেড়ে দেব? এখন আয় তো দেখি, তোকে আজ মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রাখবো। অনেক পেকেছিস তুই, ডানা গজিয়েছে তোর। উফ, কান ছাড়ুন আপু, লাগছে তো। আমি তো শুধু আপনাকে আপনার কথাটাই মনে করিয়ে দিলাম। আপনি যেমন মজা করেন আমিও একটু করলাম, এতে রাগ করার কি আছে? শুধু কি আপনি মজা করবেন? তুলি কান ছেড়ে দিয়ে রাগে মুখ ফুলিয়ে বসে রইল। কিন্তু তার মনের কোণে একটা আরিয়ানের এই চঞ্চলতা ভালো লাগছিল। সে বুঝতে পারলো আরিয়ান এখন আর সেই আগের ভীতু ছেলেটা নেই, সে পাল্টাতে শুরু করেছে। তুলি দীর্ঘশ্বাস ফেলে নিজের ওড়নাটা ঠিক করতে করতে বলল, আচ্ছা বাবা, আমি মেনে নিচ্ছি আমি তোকে ভয় দেখিয়েছিলাম, কিন্তু তুই যেটা করলি সেটা জঘন্য। গ্রামটা এমনিতেই অন্ধকার, তার উপর ওই অদ্ভুত শব্দ। খবরদার আর কোনোদিন এমন করবি না। আর শোন, তুই যে আমাকে ভয় দেখেছিস, এটা শাস্তি কিন্তু তুই কাল পাবি। কাল সকালে তোকে আমি আমার সাথে নদীতে যেতে হবে গোসল করতে। দেখি কত সাঁতার জানিস। নদীতে যেতে আমার কোনো সমস্যা নেই, আমি তো গ্রামের ছেলে। আমি তো আপনার মতো শহরের ভীতু মেয়ে না। আপনি বরং নিজের চিন্তা করুন, নদীতে নামলে যদি মাছে কামড় দেয় তখন আবার আমাকে জড়িয়ে ধরবেন না যেন। আরিয়ানের এই টিটপুনি শুনে তুলি একটা বালিশ ছুঁড়ে মারল। আরিয়ান তো খেল খেল করে হাসতে হাসতে ঘর থেকে দৌড়ে বাইরেতে চলে গেল। চাঁদের আলোয় আরিয়ানের এই চঞ্চলতা দেখে তুলি মুচকি হাসলো। তার মনে হলো গ্রামের এই পরিবেশটা হয়তো খুব একটা খারাপ না। তবে এই হাসি খুশির আড়ালে আরিয়ানের আপুর সেই গম্ভীর মুখটা তুলির মনে বারবার ভেসে আসছে। সে মনে মনে ভাবলো
কালকে সেই পুরনোর রহস্যটা কোনোভাবে সামনে আসবে। সকালে সোনার রোদ নদীর স্বচ্ছ পানির ওপরে ঝিলমিল করছে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এই নদীটা যেন আজ খুব শান্ত। আরিয়ান তার লুঙ্গিটা একটু কষে বেঁধে নিয়ে নদীর ঘাটে এসে দাঁড়ালো। পেছনে ধুর পায়ে আসছে তুলি, তার পরনে একটা হালকা নীল রঙের সুতি শাড়ি, চুলে আলগা খোপা। জমিদার বাড়ির দামি সাজগোজ না থাকলেও গ্রামের এই সাধারণ সাজে তুলিকে আজ অপার্থিব সুন্দর লাগছে। আরিয়ান, নদীতে নামলে কি কুমির টুমির আছে? পানিটা তো খুব গভীর মনে হচ্ছে। আমি কিন্তু সাঁতার জানি না, ডুব দিলে যদি আর না উঠি। কুমির আসবে কোত্থেকে আপু? এটা তো বিল না, নদী, আর পানি একদম পরিষ্কার। আপনিও তো ভয় পাবেন না তো, আমি আছি তো আপনার সাথে। আসুন, হাত ধরুন আমার। তুলি ভয়ে ভয়ে আরিয়ানের হাত ধরল। আরিয়ানের ছোট্ট ছোট্ট হাতগুলোর মুঠোয় তুলির নরম হাতটা অদ্ভুত আবেশে তৈরি করলো। ঘাটের পিচ্ছল সিঁড়ি দিয়ে নামার সময় তুলি হুট করেই ব্যালেন্স হারিয়ে ফেলল। আরিয়ান চট করে তুলির কোমর জড়িয়ে ধরল যাতে সে পড়ে না যায়। মুহূর্তের জন্য দুজন দুজনের খুব কাছাকাছি চলে এলো। নদীর বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আরিয়ান দেখল তুলির চোখের মণিগুলো রোদ চিকচিক করছে। আরিয়ান, তুই কি আমাকে এইভাবে ধরে রাখবি? ছাড়বি না তো? না মানে আপনি পড়ে যাচ্ছিলেন তো তাই ধরলাম। আপনি অনেক ভারী আপু, সাবধানে নামুন। আরিয়ানের এই ভারী বলা শুনে তুলির সেই রোমান্টিক ভাবটা নিমেষেই উধাও হয়ে গেল। সে রেগে আরিয়ানের পিঠে একটা কষে কিল বসিয়ে দিল। রোমান্টিক পরিবেশটা মুহূর্তে মজার যুদ্ধে বদলে গেল। আমি ভারী? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই নে পানি। তুলির এই দুই হাত দিয়ে সজোরে আরিয়ানের মুখে পানি ছিটিয়ে দিল। আরিয়ান অপ্রস্তুত অবস্থায় চোখ মুছতে মুছতে হাসতে লাগলো। সেও ডুবে যাওয়ার পাত্র না। সে নদীতে নেমে ডুব দিতে তুলির পায়ের নিচ দিয়ে পানি ছিটিয়ে একাকার করে দিল। নদীর শান্ত পানি এখন দুজনের হাসাহাসি আর লাফালাফিতে অশান্ত হয়ে উঠেছে। কেমন লাগছে এখন? শহরে তো শুধু শাওয়ারে গোসল করেন, এমন নদীর পানির ঝাপটা খেয়েছেন কোনোদিন? তুই তো অনেক পেকেছিস আরিয়ান। আমাকে ভেজাস না, আমার শাড়ি ভিজে একদম গায়ের সাথে লেগে আছে। মানুষ দেখলে কি বলবে? আরিয়ান এবার একটু দুষ্টুমি করে তুলির আরও কাছে এগিয়ে এলো। পানির তলায় সে তুলির হাতটা আবারও ধরল। এবার আর ভয়ের কারণ নয়, বরং একটা অজানা টানে। সে তুলির কানের কাছে মুখ নিয়ে আলতো করে বলল, এখানে কেউ নেই আপু, শুধু আপনি আর আমি। আপনি তো সবসময় আমার উপর হুকুম চালান, আজ না হয় আমি একটু আপনার উপর অধিকার খাটালাম। তুলি থমকে গেল। আরিয়ানের চোখে আজ এক অদ্ভুত তৃপ্তি। ছোট বরটা যেন চোখের সামনেই ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তুলি আরিয়ানের গালে আলতো করে নিজের ভেজা হাতটা রাখলো। চারপাশের পানি কলকল শব্দ যেন এক মায়াবী সুর তৈরি করেছে। তুলি কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই নদীর ওপার থেকে কারোর হাঁক ডাক শোনা গেল। মনে হয় আম্মা ডাকছে, চলুন, দেরি হয়ে যাচ্ছে। বেশিক্ষণ পানিতে থাকলে আপনার আবার জ্বর আসতে পারে। আরিয়ান তাড়াতাড়ি নদীর পাড়ে উঠে এলো। তুলিও ভেজে শাড়ি সামলাতে সামলাতে উপরে উঠে এলো। তার মনের ভিতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আরিয়ানের এই ছোট্ট সাহসিকতা আর মাঝে মধ্যে করে রোমান্টিক আচরণ তাকে নাড়া দিচ্ছে। তবে আরিয়ান উপরে উঠতেই দেখলো তার আব্বু নদীর পাড়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে গম্ভীর মুখে কার সাথে যেন কথা বলছেন। আরিয়ান আব্বুর হাতে একটা পুরনো হলদে হয়ে যাওয়া কাগজ। আব্বু ওখানে কি করছেন? ওটা কিসের কাগজ? আনের গলা শুনে তার আব্বু তাড়াতাড়ি কাগজটা লুঙ্গির খোঁচে গুজে ফেলল। তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি কোনো কথা না বলে বড় বড় পা ফেলে বাড়ির দিকে হাঁটা দিলেন। আরিয়ানা তুলি দুজন দুজনের দিকে তাকালো। নদীর এই রোমান্টিক গোসল শেষ হলো একরাশ নতুন সন্দেহ নিয়ে। দেখলি আরিয়ান, তোর আব্বুর চালচলন কিন্তু আমার একদম ভালো লাগছে না। ওই কাগজটা নিশ্চয়ই সেই বিয়ের চুক্তির অংশ। আমাদের এই গ্রামে আসাটা বোধহয় নিছক কোনো বেড়ানো নয়। আপনি ঠিকই বলেছেন, আব্বু কিছু একটা লুকাচ্ছেন। এই নদীর পানি যেমন পরিষ্কার, আমাদের জীবনের এই জটগুলো কেন জানি তেমন পরিষ্কার হচ্ছে না। চলেন, আজ রাতেই আমাদের কিছু একটা করতে হবে। রাত তখন বেশ গভীর। গ্রামের চারপাশে নিঝুম, শুধু মাঝে মধ্যে বোঝাপড়া থেকে কোনো বন্যপ্রাণীর শব্দ আসছে। শুধু মাঝে মধ্যেই ঝোপঝাড় থেকে কোনো বন্যপ্রাণীর শব্দ আসছে। আরিয়ানদের মাটির ঘরে এক কোণে আবছা হারিকেন জ্বলছে।
আরিয়ান আর তুলি আজ আর ঘুমানোর কথা ভাবছে না। দুজনের চোখেই টান টান উত্তেজনা। নদীর পাড়েই আরিয়ানের আব্বু সেই লুকানো কাগজটার কথা তারা ভুলতে পারছে না। আপু, আমার মনে হয় আব্বু ওই কাগজটা ওই পুরনো কাঠের সিন্দুকটাতে রেখেছে। আমি দেখেছি আব্বু ওটা খুব সাবধানে তালা মেরে রাখে। আমাদের ওটা দেখতেই হবে। কিন্তু আরিয়ান, যদি ধরা পড়ি, তোর আব্বু তো অনেক রাগী। আর তাছাড়া এটা তো চুরি করা হবে। জমিদার বাড়ির মেয়ে হয়ে আমি কি চুরি করব? এটা চুরি না আপু, এটা আমাদের জীবনের সত্য জানার অধিকার। আপনি কি চান না জানতে কেন এই অসময় বিয়ে হলো? আপনি কি চান না আমাদের এই সম্পর্কের পেছনে কি অন্ধকার আছে তা বের করতে? চলুন সাহস করে যাই। তুলি আরিয়ানের আত্মবিশ্বাস থেকে একটু ভরসা পেল। তারা দুজনে পা টিপে টিপে পাশের ঘরে গেল, যেখানে আরিয়ানের আব্বু আর আম্মা ঘুমাচ্ছেন। হ্যারিকেনের আলোটা একদম কমিয়ে আরিয়ান সিন্দুকের সামনে হাঁটু গেড়ে বসলো। তার হাত কাঁপছে। তুলি আরিয়ানের ঠিক পিছনে বসে তাকে সাহস দিচ্ছে। সিন্দুকের জংধরা তালাটা খুলতে গিয়ে একটা মৃদু ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো। আরিয়ান থামা, মনে হয় আব্বু নড়ে উঠেছে। এক্ষুনি ধরা পড়বো আমরা। আরিয়ান আর তুলি একদম মূর্তির মতো জমে গেল। তুলি ভয়ে আরিয়ানের পিঠের সাথে লেপ্টে আছে। আরিয়ান অনুভব করতে পারল তুলির গরম নিঃশ্বাস তার ঘাড়ের ওপরে পড়ছে। এই বিপদের মুখেও দুজনের হৃদস্পন্দন যেন এক তালে বাজছে। আরিয়ান অনুভব করলো তুলির হাতের কোমল স্পর্শ। কিছুক্ষণ পর সব শান্ত হলে আরিয়ান আস্তে করে তালাটা খুলে ফেলল। পেয়েছি, এই যে সেই হলুদ হয়ে যাওয়া কাগজটা। দেখুন আপু, এখানে তো আপনার আব্বুর সই আছে। আরিয়ান আর তুলি কাগজটা নিয়ে তাড়াতাড়ি নিজেদের ঘরে চলে এলো। তারা হ্যারিকেনের আলোটা একটু বাড়ি দিয়ে পড়ার চেষ্টা করতে লাগলো। কাগজটা পড়তে গিয়ে তারা এতটাই কাছাকাছি চলে এলো যে দুজনের মাথা প্রায় ঠেকে যাচ্ছে। আরিয়ানের চুলের ঘ্রাণ তুলির নাকে এসে লাগছে, আর তুলির ওড়নার আঁচলটা আরিয়ানের হাতে জড়িয়ে আছে। এ কি, এখানে লেখা আছে জমির সীমানা নিয়ে গন্ডগোল মেটাতে আরিয়ানের আব্বুর কাছে জমিদারি সত্ত্ব বন্ধক রাখা হয়েছে। আর তার বিনিময়ে এই বিয়ে। মানে আমার আব্বু কি আমাকে দিয়ে ঋণ শোধ করেছেন? আর আমার আব্বু কি নিজের বন্ধুর বিপদ দেখে এই সুযোগ নিয়েছেন? কিন্তু এখানে তো আরও একটা নাম লেখা আছে, কালু খা। এই মানুষটাকে রহস্যের জট খুলতে গিয়ে তারা আরও বড় বিপদে পড়ার আভাস পেল। কিন্তু সেই মুহূর্তে তাদের দুজনের চোখাচোখি হলো। আরিয়ান দেখলো তুলির চোখে পানি টলমল করছে। তার মতো একটা অহংকারী মেয়ে নিজের বাবার এমন প্রতারণার কথা জেনেও ভেঙে পড়েছে। আরিয়ান নিজের ছোট্ট হাত দিয়ে তুলির গাল থেকে পানি মুছে দিল। আপনি একা নন আপু, আমি আপনার সাথে আছি। আমরা এই জট খুলে ফেলবই। কালু খা যেই হোক, তাকে আমরা খুঁজে বের করব। এখন আর আমি সেই পিচ্ছিভর নই, আমি আপনার পাশে থাকব। তুই হঠাৎ করে এত বড় হয়ে গেলি কবে থেকে আরিয়ান? আমার মনে হচ্ছে এই কাগজের চেয়েও বড় সত্য হলো তুই আর আমি এখন এক সুতোয় বাঁধা। এই রহস্যের জন্য হয়তো আমাদের জীবনটা এক হয়ে গেছে। তুলি আবেগে আরিয়ানকে জড়িয়ে ধরল। আরিয়ান তাকে শান্ত করার চেষ্টা করলো। এক সময় দুজনেই ক্লান্ত হয়ে সেই রহস্যময় কাগজটা নিয়ে বিছানায় হেলান দিয়ে বসলো। অজান্তে কখন তুলি আরিয়ানের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আর আরিয়ান তুলির চুলে হাত বুলিয়ে দিতে দিতে জেগে রইল। চাঁদের আলো জানলার ফাঁক দিয়ে তাদের দুজনের ওপরে পড়ছে। তারা বুঝতে পারল এই লড়াইটা তাদের এখন থেকে একসাথে লড়তে হবে। কিন্তু কালু খাকে সকালের মিষ্টি রোদ আরিয়ানের ঘুম ভাঙল। সে দেখল তুলি তখনও তার কোল ঘেঁষে অঘরে ঘুমাচ্ছে। রাতে সেই রহস্যময় কাগজের কথা মনে পড়তেই আরিয়ানের বুকটা ধক করে উঠল। কাগজটা সাবধানে বালিশের নিচে লুকিয়ে রেখে সে তুলির নাকের ডগায় একটা আলতো টোকা দিল। তুলি ঘুমের ঘোরে বিরক্তি প্রকাশ করে মুখ কুচকালো। ওরে আমার জমিদার বাড়ির আলসেমে, বেলা যে গড়িয়ে দুপুর হতে চলল। আপনার কি ওঠার নাম গন্ধ নেই? উঠুন বলছি, আম্মা ডাকতে আসবে তো এখনই। ও ফারিয়ান, একটু ঘুমাতে দে না। শহর হলে আমি এখন এসি ছেড়ে শান্তিতে ঘুমাতাম। এই কক কক মুরগির ডাকে আমার মাথা ধরে গেছে। তুই এত সকাল সকাল কেন আমায় জ্বালাস? আরিয়ান এবার ঘর মোছার ঘটি থেকে হাতের তালুতে সামান্য পানি নিয়ে তুলির মুখে ছিটিয়ে দিল। তুলি একদম ভেবাচাকে খেয়ে লাফিয়ে উঠল। তার শাড়ির আঁচলটা একটু এলোমেলো হয়ে কাঁধ থেকে পড়ে গেছে। সে রাগে চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তুই তো অনেক পেকেছিস আরিয়ান, আমার মুখে পানি ছিটিয়েছিস। দাঁড়া,
তোকে আজ আমি মজা দেখাচ্ছি। তুলি খাট থেকে নেমে আরিয়ানকে ধরার জন্য দৌড় দিল। আরিয়ান তো হাসতে হাসতে খাটের চারপাশ দিয়ে ঘুরছে। তুলি তাকে ধরতে গিয়ে পা পিছলে পড়ে যেতে নিলেই আরিয়ান তাকে খপ করে ধরে ফেলল। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ঠিক সেই সময় দরজার ওপাশে আরিয়ানের আব্বু আর আম্মু এসে দাঁড়ালেন। তাদের দেখে আরিয়ান আর তুলি একটু লজ্জা পেয়ে দূরে সরে দাঁড়ালো। ও মা, নতুন জামাই বউয়ের তো দেখি সকাল হতে খুনসুটি শুরু হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম জমিদার বাড়ির মেয়ে আমাদের এই পাড়া গায়ে এসে মন খারাপ করে বসে থাকবে, কিন্তু তোদের এইভাবে দেখে আমার পরানটা জুড়িয়ে গেল। ঠিক বলেছ আরিয়ান, বৌমাকে কষ্ট দিস না বাবা, ও অনেক বড় বাড়ির মেয়ে। আমাদের এই পরিবেশে মানিয়ে নিতে ওর কষ্ট হচ্ছে। তোদের এই হাসি মুখ দেখলে আমার কলেজাটা ঠান্ডা হয়ে যায়, মনে হয় সব বিপদ আপদ কেটে যাবে। আরিয়ানের আব্বুর মুখে আজ হাসি থাকলেও আরিয়ান লক্ষ্য করলো তার চোখে একটা অপরাধবোধ কাজ করছে। কাল রাতে সেই গোপন কাগজের কথা মনে পড়তেই আরিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কিন্তু বাবা মায়ের সামনে সে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে কথা বলতে লাগলো। দেখো আম্মা, তোমার ছেলের বউ কত বড় আলসে। সূর্য মাথার উপর উঠে গেল তাও সে বিছানা ছাড়বে না, আবার উল্টো আমায় ধমক দেয়। তুমি আজ ওকে দিয়ে সব কাজ করাবে। আব্বু দেখুন আপনার ছেলে আমায় কি বলছে, আমি নাকি আলসে। কাল রাতে মশা তাড়া করতে করতে আমার ঘুম আসেনি, আর সে এখন আমার উপর দোষ চাপাচ্ছে। আজ আমি আরিয়ানের জন্য কোনো নাস্তা বানিয়ে দেব না কাউকে। ও আজ উপোস থাকুক, দেখি ও কি খেয়ে পেট ভরায়। তুলির এমন কথা শুনে আরিয়ানের বাবা মা দুজনেই হো হো করে হেসে উঠলেন। আরিয়ানের আব্বু মনে মনে চাইলেন এই হাসি খুশি যেন বজায় থাকে, তবে কালু খার ভয়টা তার মনে কাটার মতো বেঁধেছে। তিনি দ্রুত সেখান থেকে কাজের বাহানায় সরে গেলেন। চলো মা তুলি, আজ তোকে পিঠা বানানো শেখাবো। আরিয়ান তো পিঠা খেতে খুব ভালোবাসে। আরিয়ান, তুই যা তো নদী থেকে তাজা মাছ নিয়ে আয়, আজ দুপুরে ভালো করে ভোজ হবে। আচ্ছা আম্মা, যাচ্ছি। কিন্তু তুলি আপু যদি পিঠা বানাতে গিয়ে সব পুড়িয়ে ফেলে, তবে কিন্তু আমি এক লোকমাও খাবো না বলে দিলাম। তুই যা তো, আমার হাতের পিঠা খাওয়ার জন্য তুই পরে লাইন দিবি দেখিস, তখন কিন্তু আমি তোকে একটাও দেব না। আরিয়ান মাছ ধরার জাল নিয়ে নদীর দিকে হাঁটা দিল, আর তুলি আম্মার সাথে রান্নাঘরের দিকে গেল। যাওয়ার সময় তুলি আরিয়ানের দিকে একবার তাকালো। সেই চাহনিতে অনেক না বলা কথা আর মায়া ছিল। আরিয়ানও হাসলো। তারা দুজনেই বুঝতে পারছে যে সামনে হয়তো বড় কোনো বিপদ আসছে, কিন্তু এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই তাদের লড়াই করার শক্তি দিচ্ছে। আরিয়ান মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলল, আল্লাহ, আমার এই পরিবারকে তুমি রক্ষা করো। তুলি আপুর মুখে যেন এই হাসি সবসময় থাকে। আমি জানি আব্বু কোনো একটা ভুল কাজ করেছেন, কিন্তু আমি সব ঠিক করে দেব। আরিয়ান মাছ ধরতে নদীর দিকে চলে যাওয়ার পর বাড়ির উঠানে আম গাছের ছায়ায় পিড়ে পেতে বসলো আরিয়ানের মা আর তুলি। মাটির উনুনে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়েছে। চালের গুঁড়োর গামলা সামনে নিয়ে আরিয়ানের মা পিঠে বানানোর প্রস্তুতি নিচ্ছেন, আর তুলি গোল গোল চোখ করে দেখছে কিভাবে সেই পিঠা ছাঁচে নকশা তোলা হয়। চারপাশে গ্রাম্য নিস্তব্ধতার আগুনের চটচট শব্দ আর পাখির ডাক এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। ও মা তুলি, তুমি তো বড় বাড়ির মেয়ে, এসব মাটির উনুনের ধোয়া তো তোমার সহ্য হওয়ার কথা না। চোখে পানি চলে আসছে তো, একটু দূরে সরে বসো মা। না না আম্মা, ঠিক আছে। আসলে প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছিল, এখন অভ্যাস হয়ে যাচ্ছে। আর আপনার হাতের পিঠা খাওয়ার লোভে আমি এই ধোয়া কেন, ঝড় বৃষ্টিও সহ্য করতে রাজি। তুলির মুখে এমন মিষ্টি কথা শুনে আরিয়ানের মা হাসিতে ফেটে পড়লেন। তিনি একটা নকশা করা পিঠা উনুন থেকে নামিয়ে তুলির দিকে তাকিয়ে পুরনো দিনের কথা মনে করাতে লাগলেন। হাসতে হাসতে তার চোখে পানি চলে এলো। জানো মা, বিয়ের দিনটার কথা মনে পড়লে আমার এখনো হাসি থামে না। আরিয়ান তো তখন একদমই ছোট। বিয়ের পিড়িতে বসার পর যখন কাজী সাহেব ওকে কলেমা পড়াতে বললেন, তখন ও কি বলেছিল জানো? কি করেছিল আম্মা? আমাকে তো কেউ কিছু বলেনি এই দিনের কথা। কাজী সাহেব যখন বললেন বলো কবুল, তখন আরিয়ান হুট করে বলে উঠল, আমি কবুল বলবো না, আগে আমাকে ওই রসগোল্লার হাঁড়িটা দাও। ও ভেবেছিল কলেমা পড়ার চেয়ে রসগোল্লা খাওয়াটাই বেশি জরুরি। সব মেহমান তো হাসতে হাসতে শেষ। সত্যি আম্মা,
আরিয়ান এত লোভী ছিল? আমি তো জানতাম ও শুধু ভয় পায়, এখন দেখছি ও একটা পেটুকো। তুলির হাসি দেখে আরিয়ানের মা আরও উৎসাহিত হলেন। তিনি পিঠার নকশা করতে করতে আরেকটা ফানি ঘটনার কথা মনে করিয়ে দিলেন। শুধু কি তাই, যখন তোমার বিদায় করে আমাদের এই বাড়িতে আনা হলো, রাতে তোমায় বাসর ঘরে একা বসিয়ে রেখে ও কোথাও গিয়েছিল জানো? ও চুপি চুপি রান্নাঘরে ঢুকে ওর দাদির জন্য রাখা দুধের শরটুকু খেয়ে সাবার করে দিয়েছিল। সকালে উঠে ওর দাদি তো চেঁচামেচি শুরু করলো, আর আরিয়ান তখন তোমার খাটের নিচে মুখ লুকিয়ে বসেছিল যাতে কেউ ধরতে না পারে। ও মা, তাই তো বলি, ও মাঝে মাঝে এত অদ্ভুত আচরণ করে। আসলে ওর ছোটবেলার স্বভাব তো এখনো যায়নি। সেদিন রাতে গ্রামে আসার পর আমি যখন ভয় পাচ্ছিলাম, ও আমাকে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো নিজেই চাদর মুড়ি দিয়ে আমায় ভয় দেখালো। কি এক পিচ্চি বর কপালে জুটেছে আমার। হাসো মা হাসো, এই হাসিটাই তো দেখতে চেয়েছিলাম। আমি প্রথমে খুব ভয় পেয়েছিলাম যে একটা জমিদার বাড়ির মেয়ে আমার এই ছোট্ট ছেলের সাথে কিভাবে ঘর করবে, কিন্তু এখন তো দেখছি তোমরা বেশ ভালোই মানিয়ে নিয়েছো। আরিয়ান ছোট হতে পারে, কিন্তু ওর মনটা খুব পরিষ্কার। তুলি কিছুক্ষণ চুপ হয়ে গেল। আরিয়ানার মায়ের কথায় তার মনে পড়ে গেল কাল রাতের সেই গোপন কাগজের কথা। হাসাহাসির মাঝেই যেন একটা বিষণ্ণতার ছায়া পড়ল। তুলি বুঝতে পারছে আরিয়ান ছোট হলেও এই কয়েকদিনে সে তুলির প্রতি যে দায়িত্ববোধ দেখিয়েছে তা কোনো বড় মানুষের চেয়ে কম নয়। আম্মা, আরিয়ান ছোট হলেও ও কিন্তু আমায় খুব আগলে রাখে। আপনারা ওকে অনেক ভালো শিক্ষা দিয়েছেন, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমাদের এই বিয়ের পেছনে কোনো বড় বিপদ লুকিয়ে নেই তো? আপনারা সবাই কেন যেন মাঝে মাঝে খুব চিন্তিত হয়ে পড়েন। আরিয়ানের মা হঠাৎ করেই থমকে গেলেন। তার হাতের পিঠার ছাঁচটা একটু কেঁপে উঠল। তিনি তাড়াতাড়ি সামনে নিয়ে জোর করে একটু হাসি মুখে নিয়ে তুলির দিকে তাকালেন। ধুর পাগলি, এসব আজে বাজে চিন্তা একদম মনে আনবে না। তোরা হাসি খুশি আছিস, এটাই আমাদের শান্তি। ওই দেখো, মাছ ধরে আরিয়ান বোধহয় ফিরেছে। ও এলেই তো আবার তোমাদের ঝগড়া শুরু হয়ে যাবে। পিঠাগুলো তাড়াতাড়ি নামাই, না হলে ও এসে আবার সব কাঁচা খেয়ে নেবে। আরিয়ানের দূর থেকে ব্যাগ হাতে আসতে দেখে তুলি আবারও দুষ্টুমি ভরা হাসি দিল। সে মনে মনে ঠিক করলো এখন পিঠা বানানোর গল্প নিয়ে আরিয়ানকে অনেক জ্বালাবে। কিন্তু আরিয়ানের মুখটা কেন যেন আজ খুব বেশি গম্ভীর দেখাচ্ছিল। তার চোখের কোণে একটা অজানা ভয় খেলা করছিল, যা তুলির নজর এড়ালো না। আরিয়ান মাছের ব্যাগটা উঠানে রেখে গামছা দিয়ে ঘাম মুছতে লাগলো। তার বুকটা তখনও ধকধক করছে। নদীর পাড়ে সেই অদ্ভুত লোকটার কথা সে কোনোভাবেই মাথা থেকে সরাতে পারছে না। তুলির পিঠার থালা হাতে নিয়ে হাসি মুখে আরিয়ানের কাছে এগিয়ে গেল, কিন্তু আরিয়ানের ফ্যাকাশে মুখ দেখে তার হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। কিরে আরিয়ান, তোকে এমন দেখাচ্ছে কেন? কোনো ভূত দেখেছিস নাকি নদীর পাড়ে? এই দেখ, আম্মার আমি মিলে তোর জন্য নকশি পিঠা বানিয়েছি, একটা খেয়ে দেখ তো। পিঠা পরে খাবো আপু। আব্বু কোথায়? আব্বুর সাথে আমার খুব জরুরি কথা আছে। আরিয়ানের গলার স্বর শুনে আরিয়ানের মাও রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তিনি দেখলেন আরিয়ান অস্বাভাবিকভাবে কাঁপছে। তুলি আরিয়ানের হাত ধরল, দেখলো আরিয়ানের হাত বরফের মতো ঠান্ডা হয়ে আছে। ঠিক সেই সময় আরিয়ানের আব্বু লাঠি হাতে বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছেন। তার চোখে মুখেও এক অজানা তামা। আরিয়ান, তুই কি নদীর পাড়ে কোনো লোককে দেখেছিস? আমি শুনলাম বিলের ধারের ওই পুরনো বাড়িটাতে একজন আস্তানা গেড়েছে। হ্যাঁ আব্বু, একটা লোক আমার সামনে এসেছিল। তার গায়ের চাদরটা কালো ছিল আর চোখে একটা লম্বা কাটা দাগ। সে আমাকে বলল, জমিদারকে গিয়ে বলিস পাওনাদার দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, আর ওই মেয়েটা যেন বেশি দিন এই বাড়িতে না থাকে। আব্বু, ও কি আমাদের বিয়ের কাগজের সেই কালুখা? তার চোখে মুখেও এক অজানা আতঙ্ক। কালুখা নামটা শোনা মাত্রই আরিয়ানের আব্বুর হাতের লাঠিটা ধপ করে মাটিতে পড়ে গেল। তিনি দেওয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে রইলেন। আরিয়ানের মা কান্নায় ভেঙে পড়লেন। তুলি অবাক হয়ে সবার দিকে তাকাতে লাগলো। তার মনে হলো যে রহস্যের জট সে খুলতে চাইছিল তা এখন তাকে গিলে খেতে আসছে। আব্বু, দয়া করে খুলে বলুন, কালো খাকে, আর সে আমার নাম নিয়ে হুমকি কেন দিচ্ছে? আমার আব্বুর সাথে তার কিসের লেনদেন? মা, সত্যিটা অনেক ভয়ঙ্কর। তোমার আব্বু যখন ব্যবসায় সর্বশান্ত হলেন, তখন ওই কালুখার কাছ থেকে বিশাল অঙ্কের টাকা ধার করে নিয়েছিলেন। কালুখা ছিল ওই এলাকার ত্রাস। সে টাকা শোধ না করার বিনিময়ে তোমাকে দাবি করেছিল। সে চেয়েছিল তোমাকে বিয়ে করে পুরো জমিদারি দখল করতে।
ওই জানোয়ারটা আমাকে বিয়ে করতে চেয়েছিল, আর আব্বু আমাকে রক্ষা করার জন্য আপনার কাছে পাঠালেন। তোমার আব্বু আমার বন্ধু। তিনি তোমার মান বাঁচাতে আর কালুখার হাত থেকে রক্ষা করতে আরিয়ানের সাথে তোমার বিয়ের নাটকটা সাজালেন। আমরা ভেবেছিলাম এই পাড়া গায়ে তুমি নিরাপদ থাকবে, কিন্তু কালুখা আমাদের পিছু ছাড়েনি। সে জেনে গেছে তোমরা এখানে আছো। তুলি আরিয়ানের দিকে তাকালো। যে ছেলেটা তখনও কাদামাটি দিয়ে খেলতো, তাকে আজ এক ভয়ঙ্কর অপরাধীর লক্ষ্যবস্তু বানানো হয়েছে শুধু তুলিকে বাঁচাতে। তুলির চোখে পানি চলে এলো। সে বুঝতে পারলো তার বাবা তাকে স্বার্থপরের মতো আরিয়ানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। হাব্বু, আমি থাকতে তুলি আব্বুকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি কালুখাকে ভয় পাই না। আমরা কালই শহরে ফিরে যাব। শহর পর্যন্ত যাওয়ার রাস্তাও বন্ধ করে দিয়েছে আরিয়ান। গ্রাম থেকে বের হওয়ার সব পথে ওর লোক পাহারা দিচ্ছে। ও চায় রাতটা আমরা ভয়ে মরি। আজ রাতে ও এই বাড়িতে হানা দিতে পারে। রাত বাড়ার সাথে সাথেই পুরো গ্রাম যেন এক নিঝুম কবরে পরিণত হলো। আরিয়ানের আব্বু দরজায় শক্ত হুড়কো লাগালেন। আরিয়ান তার তুলি জানলার কাছে বসে রইল। আরিয়ানের হাতে একটা ধারালো দাও। হঠাৎই উঠানে শুকনো পাতায় কারোর হাঁটার খসখস শব্দ পাওয়া গেল। আরিয়ানের হার্টবিট বেড়ে গেল। আরিয়ান, শুনছিস? কেউ একজন বারান্দায় উঠেছে। আমি আর পারছি না আরিয়ান, আমার খুব ভয় লাগছে। আপনি ভয় পাবেন না আপু। আমি আপনার সামনে দেয়াল হয়ে দাঁড়াবো। আপনি বরং খাটের তলায় লুকান। আরিয়ান জানলার একটা ফুটো দিয়ে বাইরে উকি দিল। সে দেখল অন্ধকারে একটা লম্বা ছায়া বারান্দার খুঁটির আড়ালে দাঁড়িয়ে আছে। লোকটার হাতে একটা লম্বা তরোয়াল চাঁদের আলোয় চিকচিক করছে। হঠাৎই সেই ছায়াটা জানলার দিকে এগিয়ে এলো এবং খুব নিচু স্বরে ডাকলো, আরিয়ানের আব্বু, বন্ধু নামানোরটা বুঝিয়ে দাও, না হলে আজ এই বাড়িতে কেউ জীবিত থাকবে না। আরিয়ান, ও তো এসে গেছে। এখন আমরা কি করব? আমাদের কি কেউ বাঁচাতে আসবে না? আরিয়ান কোনো কথা না বলে নিচের হাতের দাওটা শক্ত করে ধরল। সে ছোট হাত হতে পারে, কিন্তু তার রক্তে এখন পূর্বপুরুষের সাহস টক বক করে ফুটছে। সে বুঝতে পারছে আজ রাতে এই লড়াইটা শুধু জীবনের নয়, সম্মানেরও। গ্রামে সেই আতঙ্কিত রাত পার করে আরিয়ানা তুলি এক মুহূর্ত দেরি করেনি। তারা বুঝতে পারছে গ্রামে থাকা এখন আর নিরাপদ নয়। আরিয়ানের আব্বুর দেওয়া সাহসে এবং গ্রামবাসীরা সহায়তায় তারা কোনো মতে লুকিয়ে শহরে তুলিদের জমিদার বাড়িতে এসে পৌঁছালো। বাড়ির বড় ফটক দিয়ে ঢোকার সময় তুলির চোখে মুখে ছিল এক কঠিন প্রতিজ্ঞা। আরিয়ান তার পাশে একদম ছায়ার মতো লেগে আছে। বাড়ির ভেতরে বড় ড্রয়িং রুমে তুলির বাবা গম্ভীর মুখে বসেছিলেন। আরিয়ানা তুলিকে অসময় দেখে তিনি বেশ অবাক হলেন। কিরে মা, তোরা হুট করে গ্রাম থেকে চলে এলি যে? আরিয়ান, তোর আব্বা আম্মা সব ভালো আছে তো? তোদের তো আরো কয়েকদিন থাকার কথা ছিল। আব্বু, কুশল বিনিময় পরে হবে। আমরা এসেছি আপনার কাছ থেকে কিছু সত্য জবাব নিতে। আমরা কালুখাকে দেখেছি আব্বু। সে গ্রামে এসে আমাদের হুমকি দিয়ে গেছে। কালুখার নাম শোনা মাত্রই তুলির বাবার হাতের চায়ের কাপটা কেঁপে উঠল। তিনি মুহূর্তের জন্যই চোখের দৃষ্টি সরিয়ে নিলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তিনি আমতা আমতা করে বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কালুখা? কে কালুখা মা? গ্রামে কত রকম চোর ডাকাত থাকে, হয়তো কেউ তোদের ভয় দেখিয়েছে। ওসব নিয়ে চিন্তা করিস না। তোরা জার্নি করে এসেছিস, যা হাত মুখ ধুয়ে বিশ্রাম নে। না আব্বু, আমরা কোথাও যাচ্ছি না। কালুখা সাধারণ কোনো চোর নয়। সে আপনার ঋণের কথা বলছিল, আপনার দেওয়া চুক্তির কথা বলছিল। আপনি কেন আমাকে বলির পাঠা বানিয়ে এই বিয়েটা দিলেন? কেন আমাকে বিপদের মুখে ঠেলে দিলেন? আরিয়ান, তুমি ছোট মানুষ, ছোটদের মতো থাকো। বড়দের সব বিষয়ে কথা বলতে নেই। মা তুলি, তুই অন্তত ওকে বোঝা। না আব্বু, আজ আরিয়ানের এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। আরিয়ান ছোট হতে পারে, কিন্তু সে আমাকে গ্রামের ওই শয়তানগুলোর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আপনি যদি আজ সত্যি না বলেন, তবে আমি এই বাড়ি ছেড়ে চিরকালের জন্য চলে যাব। আমার আরিয়ানের আব্বু সব বলেছে, কিন্তু আপনার মুখ থেকে আমি পুরোটা শুনতে চাই। কালুখার সাথে আপনার আসল সম্পর্ক কি? তুলির এমন যে দেখে তার বাবা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বুঝতে পারলেন তার সাজানো গোপন দেওয়ালটা আজ ভেঙে পড়েছে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় ধপ করে বসে পড়লেন। তার দুই হাতে মুখ ঢেকে খুব নিচু স্বরে কাঁদতে শুরু করলেন। ক্ষমা করিস মা আমাকে। আমি জানতাম একদিন না একদিন তোকে সব বলতেই হবে। কালুখা কোনো সাধারণ মহাজন নয়।
সে ছিল আমার ব্যবসায়িক পার্টনার, কিন্তু সে তলে তলে আমার সব সম্পত্তি আত্মসাৎ করার পরিকল্পনা করেছিল। আমি যখন বুঝতে পারলাম আমি নিঃস্ব হয়ে গেছি, তখন সে এক ভয়ঙ্কর শর্ত দিল। সে জমিদারি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তোকে বিয়ে করতে চাইল। আর আপনি আপনার বন্ধুর সাথে মিলে এই বিয়ের নাটকটা করলেন? হ্যাঁ আরিয়ান, কালুখাকে আইনগতভাবে আটকাতে হলে তুলিকে অন্য কারো ঘরণী হতেই হতো। তাই তোর আব্বুর সাথে পরামর্শ করে এই বিয়েটা দেওয়া হয়েছিল, যাতে কালুখার কোনো অধিকার না পায়। কিন্তু আমি বুঝতে পারিনি কালুখা তোদের গ্রামে পর্যন্ত পৌঁছে যাবে। সে এক হিংস্র পশুর মতো আমার পিছু নিয়েছে। মানে আপনি নিজের সম্পদ বাঁচাতে আমাকে একটা ছোট ছেলের সাথে বেঁধে দিলেন? একবারও ভাবলেন না আমাদের জীবনটা নিয়ে? ওই কালুখা এখন আমাদের মারার হুমকি দিচ্ছে। তুলির বাবা মাথা নিচু করে রইলেন। ঠিক সেই সময় জমিদার বাড়ির বাইরে অনেকগুলো ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। পুরো বাড়িটা যেন এক অজানা আতঙ্কে থমকে গেল। আরিয়ান জানলার পর্দা সরিয়ে বাইরে তাকালো। সে দেখলো অনেকগুলো মশাল নিয়ে কালুখার লোকেরা জমিদার বাড়ির ফটো ঘিরে ফেলেছে। আর সবার সামনে কালো ঘোড়ায় চড়ে বসে আছে সেই কাটা দাগের লোকটা, কালুখা। জমিদার সাহেব, গোপন করে কতদিন থাকবে? আমানত যখন ফেরত দিচ্ছে না, তখন আমি নিজেই ছিনিয়ে নিতে এসেছি। আজ থেকে এই জমিদার বাড়ি আমার, আর তুলিও আমার। তুলি আর আরিয়ান একে অপরের হাত শক্ত করে ধরল। তুলির বাবার মুখে ফ্যাকাশে হয়ে গেল। ড্রয়িং রুমের বিশাল ঝাড়বাতিটা যেন কাঁপতে শুরু করলো। আরিয়ান বুঝতে পারল এবার আর লুকানোর জায়গা নেই। লড়াইটা এখন জমিদার বাড়ির ভেতরেই শুরু হতে যাচ্ছে। জমিদার বাড়ির বড় লোহার গেটটা ভেঙে কালুখা তার দলবল নিয়ে ভেতরে ঢুকে পড়ল। সবার হাতে মশাল, সেই আলোয় পুরো উঠান লাল হয়ে আছে। কালুখা লাথি মেরে বড় ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকলো। তার হাতে একটা বড় তলোয়ার আর চোখ রাগে আগুন। তুলির বাবা ভয়ে সোফার কোণে কুঁকড়ে বসে রইলেন, কিন্তু আরিয়ান একটুও নড়ল না। সে তুলির সামনে পাহাড়ের মতো বুক টান করে দাঁড়িয়ে রইল। কি জমিদার সাহেব, ভেবেছিলেন এইটুকু একটা বাচ্চার সাথে মেয়েকে বিয়ে দিয়ে কালুখার হাত থেকে বাঁচবেন? এই পিচ্ছি বর কি আপনাকে রক্ষা করতে পারবে? খবরদার কালুখা, এক পাও সামনে আসবি না। এটা জমিদার বাড়ি, এখানে তোর মতন শয়তানের কোনো জায়গা নেই। পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা এখনই চলে আসবে। পুলিশ? এই কালুখা যখন পা বাড়ায় তখন পুলিশও ভয় পায়। তুলি, তুমি শুধু শুধু এই পিচ্চিটার পেছনে লুকাচ্ছ কেন? একে সরিয়ে দাও, নাহলে আজের কলিজা আমি বের করে নেব। কালুখা তার তরোয়াল উঁচিয়ে আরিয়ানের দিকে এগিয়ে এলো। আরিয়ান ছোট হতে পারে, কিন্তু তার চোখে তখন কোনো ভয় ছিল না। সে জানতো আজ যদি সে ভয় পায় তবে তুলির জীবন নষ্ট হয়ে যাবে। আরিয়ান চট করে দেওয়াল থেকে জমিদারের পুরনো আমলের একটা ঢাল আর তরোয়াল নামিয়ে নিল। সে খুব কষ্টে ওই দুইটা হাতে শক্ত করে ধরল। কালুখা, আপনি মনে করেছেন আমি বাচ্চা বলে আমাকে ভয় দেখানো সহজ? আমি এই জমিদার বাড়ির জামাই। আপনি যদি আমার স্ত্রীর গায়ে হাত দিতে চান তবে আগে আমাকে মারতে হবে। তোর অনেক সাহস তো দেখছি রে, তবে এই সাহস আজ কবরে যাবে। কালুকা সজোরে আরিয়ানের উপরে তরোয়ার দিয়ে কোপ দিল। আরিয়ান দ্রুত ঢাল দিয়ে সেই আঘাত আটকে দিল। ঝনঝন শব্দে পুরো ঘর কেঁপে উঠল। আরিয়ান ছোট হওয়ার কারণে কালুখার পায়ের নিচ দিয়ে পিছলে সরে গেল এবং তরোয়ালের দিয়ে কালুখার পায়ে একটা চোট দিল। উফ, তুই আমাকে মারলি? শয়তান ছেলে, তোকে আজ আমি শেষ করে ফেলবো। কালুখা পাগল হয়ে আরিয়ানকে মারার জন্য তলোয়ার ঘোরাতে লাগলো। তুলি আর সহ্য করতে পারল না। সেও ঘরের কোণে থাকা একটা ভারী ফুলের টব তুলে নিয়ে কালুখার মাথার পিছনে সজোরে মারল। কালুখা টাল সামলাতে পারল না। সেই সুযোগে আরিয়ান লাফ দিয়ে উঠে কালুখার বুকের উপরে লাথি মারল। কালুখা ধপাস করে মেঝেতে পড়ে গেল। আপু, সরে যান, এর কাছে থাকা ঠিক না। কালুখা মেঝে থেকে ওঠার আগেই আরিয়ান তার তলোয়ারের ডগা কালুখার গলার কাছে ধরল। আরিয়ানের চোখ তখন অনেক রাগ। কালুখা অবাক হয়ে দেখল যে ছেলেকে সে তুচ্ছ মনে করেছিল সেই আজ তাকে মৃত্যুর সামনে দাঁড় করিয়েছে। ঠিক সেই সময় বাইরে পুলিশের বাঁশির শব্দ আর পাহারাদারের চিৎকার শোনা গেল। দেখলে তো আব্বু, যাকে তুমি বাচ্চা মনে করেছিলে সেই আজ আমাদেরকে রক্ষা করলো। কালুখা, তোর দিন শেষ, এখন জেলের ভাত খাবি, চল। পুলিশ ভেতরে ঢুকে কালুখা আর তার দলবলকে ধরে নিয়ে গেল। কালুখা যেতে যেতে আরিয়ানের দিকে খুব রাগী চোখে তাকালো, কিন্তু আরিয়ানের মুখে তখন জয়ের হাসি।
কালু খাকে নিজে যাওয়ার পর পুরো বাড়ির শান্তি ফিরে এলো। আরিয়ান টায়ার্ড হয়ে মেঝেতে বসে পড়ল। তার হাত তখন কাঁপছে। আরিয়ান, এটা কিভাবে করলি? আমি তো ভেবেছিলাম আজ আমরা মরেই যাব। তুই আমাকে বাঁচালি আরিয়ান। আমি তো আগেই বলেছি আপু, আমি মরে গেলেও আপনার হাত ছাড়বো না। আপনি জমিদার গিন্নি হতে পারেন, কিন্তু আপনাকে পাহারা দেওয়ার দায়িত্ব তো আমারই। তুলির বাবা ধীর পায়ে তার কাছে এগিয়ে এলেন। তার চোখে আজ গর্ব আর অনুশোচনার পানি। তিনি আরিয়ানের মাথায় হাত রাখলেন। তিনি বুঝতে পারলেন, ছোট হলেও আরিয়ানের সাহসটা অনেক বড়। জমিদার বাড়ির সেই ভয়ঙ্কর রাতটা শেষ হলো এক বীরত্বের গল্প দিয়ে। কালুখার সেই ভয়ঙ্কর ঝামেলার পর কয়েকদিন কেটে গেছে। জমিদার বাড়িতে এখন আর কোনো ভয় নেই। চারিদিকে শুধু শান্তি আর শান্তি। আজ পূর্ণিমার রাত। জমিদার বাড়ির বিশাল ছাদের উপরে সাদা চাঁদের আলো এসে পড়েছে। চারিদিক যেন রূপকথার মতো পরিবেশ। তুলি আজ হালকা গোলাপি রঙের একটা সুতির শাড়ি পরে ছাদে একা দাঁড়িয়ে আছে। তার লম্বা চুলগুলো রাতের বাতাসে উঠছে। সে মনে মনে ভাবছিল আরিয়ানের কথা। ছেলেটা সেদিন নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচালো, অথচ এখন সামনে এলেই লজ্জা পায়। আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? নিচে চলুন, আম্মা আপনার জন্য পায়েস পাঠিয়েছেন। আরিয়ান চুপি চুপি সিঁড়ি দিয়ে ছাদে উঠে এসেছে। তার হাতে একটা ছোট্ট প্যাকেট আরিয়ানকে এখন আগের চেয়ে একটু সাহসী আর লম্বা দেখাচ্ছে। সে তুলির খুব কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু লজ্জায় সরাসরি চোখের দিকে তাকাতে পারছে না। আরিয়ান, তুই কি এখনো আমাকে আপু বলেই ডাকবি? তুই কি ভুলে গেছিস যে তুই এখন এই বাড়ির আসল হিরো? তুই সেদিন যেইভাবে ওই কালুখার সামনে দাঁড়িয়েছিলি, তারপর থেকে তোকে আমার অন্যরকম মনে হয়। ওটা তো আমার দায়িত্ব ছিল, আর আপনি তো সবসময় আমাকে পিচ্ছি বর বলে খ্যাপাতেন। তাই ভাবলাম একটু সাহস দেখিয়ে দিই। এই নিন, আপনার জন্য একটা জিনিস এনেছি। আরিয়ান তার হাতের প্যাকেটটা তুলির দিকে এগিয়ে দিল। তুলি খুব কৌতূহল নিয়ে প্যাকেটটা খুলল। ভেতরে দেখলো ঝকঝকে রূপালি রঙের এক জোড়া নূপুর। চাঁদের আলোয় নূপুরগুলো হীরের মতো চিকচিক করে উঠেছে। তুলি অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। তার চোখে তখন জল টলমল করছে। এ কি আরিয়ান, তুই আমার জন্য নূপুর এনেছিস? তুই জানতিস আমি নূপুর পরতে কত পছন্দ করি? আমি দেখেছি আপনি মাঝে মধ্যে আলমারি খুলে আপনার পুরনো নূপুরগুলো দেখেন, তাই ভাবলাম আমার জমানো টাকা দিয়ে আপনার জন্য কিছু একটা কিনি। কিন্তু আমি তো এগুলো পরিয়ে দিতে জানি না। তুই পারিস না তো কি হয়েছে? আমি শিখিয়ে দেব তোকে। আয় এখানে বস। আজ তুই নিজে আমাকে এই নূপুর পরিয়ে দিবি। আরিয়ান একটু ইতস্তত করে তুলির পায়ের কাছে ছাদে বসলো। সে খুব সাবধানে তুলির ফর্সা পায়ের নূপুরটা পরিয়ে দিতে লাগলো। আরিয়ান হাতের আঙুল যখন তুলির পায়ে লাগলো, তুলির সারা শরীরে এক অদ্ভুত কাঁপন বয়ে গেল। আরিয়ানের মাথাটা নিচু হয়েছিল, কিন্তু সে অনুভব করতে পারছিল তুলি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নূপুর পরানো শেষ হলো। আরিয়ান লজ্জায় লাল হয়ে মাথা তুলল। সুন্দর লাগছে, মানে আপনার পায়ে খুব মানিয়েছে। আরিয়ান, আজ থেকে তুই আমাকে আর আপু ডাকবি না। তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবেসে ফেলেছি? তুই বয়সে ছোট হতে পারিস, কিন্তু তোর সাহস আর মনটা অনেক বড়। তুলি আরিয়ানকে নিজের খুব কাছে টেনে নিল। আরিয়ানও আজ আর দূরে সরে গেল না। সে তুলির কাঁধে মাথা রাখলো। ছাদের উপরে বাগান বিলাস ফুলের গাছগুলো বাতাসে দুলছে, আর মিষ্টি সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ছে। আরিয়ান অনুভব করলো তুলির গায়ের ঘ্রাণ আজ অনেক বেশি মায়াবী লাগছে। আপনি কি সত্যিই আমাকে ভালোবাসেন? আমি তো অনেক ছোট, লোকে কত কথা বলবে আমাদের নিয়ে। লোকে যা বলে বলুক, যে বিপদের সময় নিজের বুক পেতে আমাকে রক্ষা করে, তার চেয়ে বড় রাজপুত্র আর কে হতে পারে? তুই আমার আসল রাজপুত্র আরিয়ান। আমি সারা জীবন তোর এই পিচ্চি বউ হয়েই থাকতে চাই। আপনি আমার বউ হবেন? আপনি তো জমিদার গিন্নি, আপনাকে সারা জীবন সামলানো কি সহজ কাজ হবে আমার জন্য? তুই না হয় একটু বকা খাবি আমার কাছে, তাতে কি, কিন্তু খবরদার আরিয়ান, আমার হাত কখনো ছাড়বি না। সারা জীবন এইভাবেই আগলে রাখবি তো? আরিয়ান এবার একটু দুষ্টুমি করে তুলির হাতের আঙুলগুলো নিজের মুঠোর ভেতরে নিয়ে নিল। তুলি আলতো করে আরিয়ানের কপালে একটা চুমু খেলো। চাঁদের আলোয় তাদের এই পবিত্র ভালোবাসা যেন এক নতুন পূর্ণতা পেল। যেন সম্পর্কে শুরু হয়েছিল এক রহস্যময় বিয়ের নাটক দিয়ে। সেই সম্পর্ক আজ সত্যিকারের ভালোবাসার রূপ নিল। আরিয়ান আর তুলি দুজন দুজনকে জড়িয়ে ধরে আকাশের চাঁদের দিকে তাকিয়ে রইল। কাল সকালে আম্মা আমাদের গ্রামে যেতে বলেছেন, আমাদের সেই ছোট ঘরটাতে।
আমার সাথে আবার যাবেন তো? তুই যেখানেই নিয়ে যাবি আমি সেখানেই যাব, তবে শর্ত একটাই, সেখানে গিয়ে কিন্তু আমাকে আবার ভয় দেখাতে পারবি না। দুজনের একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের হাসির শব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে এক আনন্দের সুর তুলল। জমিদার বাড়ির সেই বিশাল ছাদ আজ এক নতুন ইতিহাসের সাক্ষী হয়ে রইল, যেখানে কোনো জেদ নেই, কোনো ভয়, আর নেই কোনো ভয়। আজই শুধু দুই হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা। সকালবেলা সূর্য ওঠার আগে তুলির কাছে ঘুম ভাঙিয়ে দিল আরিয়ান। গত রাতে সেই মিষ্টি রোমান্টিক ভাবটা আরিয়ানের মধ্যে এখন আর নেই। সে আবারও তার সেই পুরনো দুষ্টু রূপে ফিরে এসেছে। সে একটা পাখির পালক নিয়ে তুলির নাকের ডগায় সুরসুরি দিচ্ছে। তুলির ঘুমের ঘরেই বারবার হাত দিয়ে নাক ঘষছে আর বিরক্তি নিয়ে মুখ কুঁচকে তাকাচ্ছে। ওরে আমার জমিদার গিন্নি, আর কত ঘুমাবেন? সূর্য তো আপনার শাড়ির আঁচল ছুঁয়ে ফেলেছে। ওঠেন বলছি, আজ কিন্তু আমাদের আবার গ্রামে যাওয়ার কথা। উফ আরিয়ান, তুই কি আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিবি না? কাল রাতে ছাদে কত দেরি করে ঘুমালাম। যা এখান থেকে, আমাকে আরো 1 ঘন্টা ঘুমাতে দে। আরিয়ান এবার একটা গ্লাসে করে একদম ঠান্ডা পানি নিয়ে এলো। সে দুষ্টুমি করে তুলির পায়ের পাতায় কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দিল। তুলি হুট করে এক ঝটকায় বিছানায় উঠে বসলো। তার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। সে রাগে চোখে আরিয়ানের দিকে তাকিয়ে এক হাত কোমর দিয়ে বসে পড়ল। তুই তো দিন দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছিস আরিয়ান। আমার ঘুম ভাঙানোর সাহস হয় কিভাবে তোর? দাঁড়া, তোকে আজ আমি মজা দেখাচ্ছি। আমার ঘুম ভাঙানোর শাস্তি তুই এক্ষুনি পাবি। তুলি বিছানায় থেকে নেমে আরিয়ানকে ধরার জন্য দৌড় দিল। আরিয়ান হাসতে হাসতে ড্রয়িং রুমের বিশাল সোফার চারপাশে দৌড়াচ্ছে। তুলি হাঁপাতে হাঁপাতে তার পিছু নিল। আরিয়ান একবার জানলার আড়ালে লুকোচ্ছে, তো আর একবার পরেক্ষণে দৌড়ে ডাইনিং টেবিলের ওপাশে চলে যাচ্ছে। তুলি তাকে ধরতে গিয়েও বারবার ফসকে যাচ্ছে। ধরতে পারলেন না তো? জমিদার বাড়ির মেয়ে দেখি দৌড়ানোর একদমই জোর নেই। আপনি তো দেখছি একটা বুড়ি হয়ে গেছেন, আর 2 কদমে হাঁপিয়ে যাচ্ছেন। কি বললি? আমি বুড়ি? দাঁড়া, তোকে আজ আমি ধরবই, তারপর দেখবি এই বুড়ি তোকে কি করে। তুলি এবার একটা ফোন দিয়ে আটলো। সে হুট করেই মেকি ব্যথায় চিৎকার করে মেঝেতে বসে পড়ল। আরিয়ান ভাবলো তুলি হয়তো সত্যি পায়ে চোট পেয়েছে। সে ভয় পেয়ে দৌড়ে তুলির কাছে এলো। কি হয়েছে? তুলি, ব্যথা পেয়েছেন নাকি? আমি তো ইচ্ছা করে করিনি। দেখি দেখি কোথায় লেগেছে। আরিয়ান যেমনই চিন্তিত হয়ে তুলির সামনে এসে ঝুঁকে বসলো, অমনি তুলি খপ করে আরিয়ানের কান ধরে ফেললো। সে বিজয়ের হাসি এসে আরিয়ানের কানটা একটু মুচড়ে দিল। আরিয়ান যন্ত্রণায় কুঁকড়ে গেল, কিন্তু তুলি তাকে ছাড়ল না। এবার বল, কে বুড়ি? কে দৌড়াতে পারে না? আমাকে বোকা বানানো অত সহজ নয় আরিয়ান। এখন কানে ধরে উদ্বস কর, তবেই তোকে রেহাই দেব। উফ, কান ছাড়ুন, লাগছে তো। আচ্ছা বাবা, আমি কানে ধরছি। আপনি তো আস্ত এক বাঘিনী, আপনাকে জেতা অসম্ভব। কান ছাড়ুন এবার, লক্ষ্মী বউ আমার। তুলির কান ধরার কথা শুনে লজ্জা পেয়ে কান ছেড়ে দিল এবং খিল করে হেসে উঠল। আরিয়ান গাল ফুলিয়ে এক পাশে বসে রইল। তুলি এবার মায়ার সাথে আরিয়ানের কাছে গিয়ে বসলো এবং তার গালটা টিপে দিল। সে নিজের আঁচল দিয়ে আরিয়ানের কপাল মুছে দিয়ে মিষ্টি করে হাসলো। তুই না থাকলে আমার সারাটা দিন একদম পানসে লাগতো রে আরিয়ান। তোকে একটু জ্বালাতে না পারলে আমার পেটের ভাত হজম হয় না। চল এবার তাড়াতাড়ি রেডি হয়ে নে, আম্মা অনেকক্ষণ ধরে নিচে অপেক্ষা করছেন। আমি রেডি আছি, আপনি তো দেরি করলেন। আর শোনেন, গ্রামে গিয়ে কিন্তু আমাকে দিয়ে সব কাজ করানো যাবে না। আমি এবার সেখানে গিয়ে শুধু রাজকীয় আরাম করব। আচ্ছা, দেখা যাবে। গ্রামে গেলে তো তুই আবার অন্ধকারে ভয় পেয়ে আমাকে জাপটে ধরবি, তখন দেখব কে কার ওপর হুকুম চালায়। আরিয়ান কাল রাতের কথা মনে করে লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। নূপুর পরিয়ে দেওয়ার সময় তুলির সেই মায়াবী চোখের দিকে তাকানো আর তুলির ভালোবাসা পাওয়ার স্মৃতিটা তার মনে পড়ে গেল। তুলি সেটা দেখে আবারও হাসতে লাগলো। তাদের এই ঝগড়া আর হাসাহাসি দেখে বাড়ির লোকজন আড়ালে দাঁড়িয়ে হাসছে। নুপুর দুটো কিন্তু আপনার পায়ে খুব সুন্দর লাগছে, ওটা খুলবেন না যেন। কখনো খুলবো না আরিয়ান। এই নূপুরের শব্দ তোকে সব সময় মনে করিয়ে দেবে যে আমি তোর পাশেই আছি।
আরিয়ানা তুলি ব্যাগ গুছিয়ে গাড়ির দিকে রওনা দিল। গাড়িতে ওঠার সময় তাদের মধ্যে কে জানলার পাশে বসবে তা নিয়ে এক ছোটখাটো যুদ্ধ হয়ে গেল। এই মিষ্টি খুনসুটি নিয়েই তারা আবারও সেই মেঠো পথের গ্রামের দিকে যাত্রা শুরু করলো, যেখানে একসময় শুধু ভয় আর রহস্য ছিল, এখন সেখানে শুধু তাদের ভালোবাসার খুনসুটি। শহর থেকে গ্রামের পথে গাড়িটা এগিয়ে চলছে। চারিদিকে সবুজ ফসলের মাঠ আর মাঝে মধ্যে দু একটা ছোট বাজার। আরিয়ানা তুলি পেছনের সিটে বসে আছে। আরিয়ান জানলার বাইরে তাকিয়ে আছে, আর তুলি নিজের পায়ে পড়া সেই নীল পাথরের নুপুর জোড়ার দিকে তাকিয়ে মৃদু হাসছে। পরিবেশটা বেশ শান্ত ছিল, কিন্তু হঠাৎ করেই আরিয়ানের মনে হলো কিছু একটা ঠিক নেই। সে লক্ষ্য করলো একটা কালো রঙের মাইক্রোবাস তাদের গাড়ির পিছু নিয়েছে। তুলি, দেখো তো পেছনের ওই কালো গাড়িটা কতক্ষণ ধরে আমাদের ফলো করছে। আমি যখনই তাকাচ্ছি ওটা গতি বাড়িয়ে আমাদের কাছে চলে আসছে। দূর পাগল, তোর মনে হয় মনের ভুল? মহাসড়কে কত গাড়ি চলে, সবাই কি আর আমাদের পিছু নেবে? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। কিন্তু আরিয়ানের ভয়টা তোমার অমূলক ছিল না। হুট করে কালো গাড়িটা তাদের গাড়ির সামনে এসে ব্রেক কষল। ড্রাইভার জীবন বাঁচানোর জন্য গাড়িটা রাস্তার এক পাশে নামিয়ে দিল। প্রচণ্ড ঝাঁকুনিতে তুলি আরিয়ানের গায়ের উপরে এসে পড়ল। গাড়ি থামার সাথে সাথে কালো গাড়ি থেকে 4-5 জন মুখোশধারী লোক নেমে এলো। তাদের হাতে ধারালো অস্ত্র। তুলি, তুমি নিচে নামবে না, গাড়ি দরজা ভেতর থেকে লক করে দাও। ড্রাইভার কাকা, আপনিও বের হবেন না। আরিয়ানের কথা শেষ হবার আগেই লোকগুলো গাড়ির কাজ ভাঙতে শুরু করলো। তারা টেনে হিচড়ে ড্রাইভারকে বের করে আনলো এবং আরিয়ানের দিকে দরজাটা লাথি মেরে খুলে ফেললো। একজন লোক আরিয়ানের কলার ধরে বাইরে টেনে আনলো। অনেকদিন ধরে তোদের খুঁজছি। কালুখা জেল থেকে বার্তা পাঠিয়েছে, হিসেবে এখনো শেষ হয়নি। জমিদার বাড়ির মেয়েকে আমাদের সাথে যেতে হবে, আর এই পিচ্চিটাকে আজ শেষ করে দেব। খবরদার, আমার আরিয়ানকে ছেড়ে দাও। তোরা জানিস না ও কে? ও তোদের সবাইকে একা মাটির সাথে মিশিয়ে দেবে। তুলি গাড়ি থেকে নেমে আরিয়ানকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু অন্য একজন লোক তাকে ধরে ফেললো। আরিয়ান দেখলো তুলি বিপদে পড়েছে। সেই মুহূর্তে তার ছোট্ট শরীরে যেন হাজারটা সিংহের শক্তি চলে এলো। সে ধস্তাধস্তি করে নিজের হাত ছাড়িয়ে নিল এবং রাস্তার পাশে থাকা একটা মোটা কাঠের টুকরো তুলে নিল। তোরা মনে করেছিস আমি একা? আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস তোদের কে দিল? আজ তোরা কেউ এখান থেকে আস্ত ফিরবি না। আরিয়ান পাগলের মতো লাঠি নিয়ে লোকগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ল। সে বয়সে ছোট হলেও তার ক্ষিপ্রতা ছিল অনেক বেশি। একজন লোকের হাতে সজোরে লাঠির আঘাত করতেই তার হাতে একটা ছুরিটা পড়ে গেল। আরিয়ান সেই সুযোগে ছুরিটা তুলে নিল। ঠিক সেই সময় রাস্তার ওপাশ থেকে গ্রামের দিকে যাওয়া একদল মানুষ চিৎকার শোনা গেল। গ্রামের লোকেরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসছে। আরে, গ্রামের লোক চলে আসছে, এখান থেকে চলো। এখন থাকা ঠিক হবে না। এই পিচ্চিটা তো দেখি আস্ত একটা শয়তান। লোকগুলো তড়িঘড়ি করে তাদের গাড়িতে উঠে পালালো। আরিয়ান হাঁপাতে হাঁপাতে মাটির ওপরে বসে পড়ল। তার কপাল দিয়ে রক্ত ঝরছে, কারণ ধস্তাধস্তির সময় সে একটু চোট পেয়েছে। তুলি দৌড়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আরিয়ান, তোর কপাল ফেটে গেছে। তুই কেন ওভাবে মারামারি করতে গেলি? যদি তোর বড় কোনো ক্ষতি হতো, আমি তো তোকে ছাড়া বাঁচতে পারবো না। আরে কিছু হয়নি তো, আপনি ঠিক আছেন তো? আপনাকে ওরা স্পর্শ করতে পারিনি তো? আমি তো বলেছি আমি থাকতে আপনার কোনো ভয় নেই। গ্রামের লোকেরা এসে তাদের সাহায্য করলো। ড্রাইভারকে সুস্থ করা হলো। আরিয়ান আর তুলি আবারও গাড়িতে বসলো, কিন্তু এবার তুলি আরিয়ানের হাত এক মুহূর্তের জন্য ছাড়ল না। সে আরিয়ানের মাথার রক্ত নিজের ওড়না দিয়ে মুছে দিল। আরিয়ানও সেই সাহস থেকে তুলি বুঝতে পারলো আরিয়ানের সেই সাহস দেখে তুলি বুঝতে পারলো কালুখা জেলে থাকলেও তার জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আরিয়ান, আমার কেন যেন মনে হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়াটা এখন আরো বেশি বিপজ্জনক হয়ে গেল। কালুখা আমাদের মারার জন্য লোক পাঠিয়েছে। আমরা কি গ্রামে না গিয়ে অন্য কোথাও যাব? না তুলি, পালিয়ে গেলে ওরা আমাদের দুর্বল ভাববে। গ্রামে আমাদের অনেক মানুষ আছে, আমরা সেখানেই যাব এবং এই কালু খার শেকড় উপড়ে ফেলবো। তুমি আমার সাথে আছো তো? তুলি আরিয়ানের চোখের দিকে তাকালো। সে চোখে কোনো ভয় নেই, আছে শুধু জেদ আর ভালোবাসা।
তুলি আরিয়ানের কাঁধে মাথা রাখলো। গাড়িটা আবারও গ্রামের মেঠো পথ ধরে ঢুকলো, কিন্তু এবার এক অদ্ভুত থমথমে পরিবেশ। গ্রামের প্রবেশ মুখেই আরিয়ান দেখলো তাদের বাড়িটার সামনে অনেক পুলিশ আর গ্রামের মানুষ ভিড় করে আছে। আরিয়ানের বুকটা ধক করে উঠল। ড্রাইভার কাকা, তাড়াতাড়ি চালান। মনে হচ্ছে বাড়িতে কিছু একটা হয়েছে। আব্বু আম্মা ঠিক আছে তো? গাড়ি বাড়ির সামনে থামতেই আরিয়ান আর তুলি দেখলেও বাড়ির বারান্দায় আরিয়ানের আব্বু বসে আছেন, আর তার সামনে একটা রহস্যময় লোক বসে আছে যাকে আরিয়ান আগে কখনো দেখেনি। লোকটার পরনে দামি কোট প্যান্ট এবং হাতে একটা সোনার আংটি। লোকটা আরিয়ানকে দেখে উঠে দাঁড়ালো এবং মৃদু হাসলো। এই তো বেশি সাহসী ছেলে। আরিয়ান, আমি তোমার আসল পরিচয় তোমাকে বলতে এসেছি। তোমার আব্বু তোমাকে যা বলেছে তার চেয়েও বড় এক সত্য আজ তোমার সামনে আসবে। আরিয়ান আর তুলি একে অপরের দিকে তাকালো। তুলি বুঝতে পারলো কালুখার চেয়েও বড় কোনো রহস্য তাদের জন্য অপেক্ষা করছে। বাড়ির উঠানে তখন পিনপতন নীরবতা। পুলিশ আর গ্রামের উৎসুক মানুষগুলো একটু দূরে দাঁড়িয়ে ফিস ফিস করছে। আরিয়ান আর তুলি ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে এলো। আরিয়ানের কপালে তখনও রক্তের দাগ শুকায়নি, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। তার পুরো নজর ওই রহস্যময় লোকটার উপরে। লোকটা দেখতে অনেকটা অভিজাত কোনো ব্যক্তির মতো, কিন্তু তার চোখের ভেতরে এক গম্ভীর বিষাদ লুকিয়ে আছে। আরিয়ানের আব্বু মাথা নিচু করে বসে আছেন, যেন তিনি আজ কোনো বড় অপরাধের দায়ে ধরা পড়েছেন। অনেক বড় হয়ে গেছো তুমি আরিয়ান। তোমার চোখগুলো ঠিক তোমার মায়ের মতো হয়েছে, সাহসী এবং মায়াবী। কে আপনি? আমার মায়ের কথা কেন বলছেন? আমার আম্মা তো ওই যে ঘরের ভেতরে কাঁদছেন। আর আপনি বা কে যে আমাদের বাড়ির বারান্দায় এভাবে বসে আছেন? আরিয়ানের আম্মা ঘর থেকে বেরিয়ে এলেন। তার চোখ দুটো কান্নায় লাল হয়ে আছে। তিনি আরিয়ানের সামনে এসে তার হাত দুটো ধরলেন, কিন্তু এবার তিনি আরিয়ানের চোখের দিকে তাকাতে পারছেন না। তিনি পাশে দাঁড়িয়ে সব দেখছে এবং বোঝার চেষ্টা করছে আসলে ঘটেছেটা কি। আরিয়ান বাবা, আজ তোর কাছে আমাদের অনেক বড় একটা ক্ষমা চাওয়ার আছে। আমরা তোকে এতদিন যা বলেছি তার সবটুকু সত্যি ছিল না। এই যে লোকটা তোর সামনে বসে আছে, ইনি তোর আপন চাচা, আর তুই এই গ্রামের সাধারণ কোনো ছেলে নোস। আরিয়ান যদি এখানকার না হয় তাহলে ও কে, আর আপনারা কেন ওকে মিথ্যা পরিচয় দিয়ে বড় করেছেন? রহস্যময় লোকটা এবার পকেট থেকে একটা পুরনো ঝাপসা হয়ে যাওয়া ছবি বের করলেন। ছবিতে এক রাজকীয় দম্পতি আর তাদের কোলে একটা ছোট্ট শিশু। লোকটা ছবিটা আরিয়ানের হাতে নাগালে ধরলেন। আরিয়ান দেখলো সেই ছোট্ট শিশুটার গলায় একটা লকেট আছে, যে লকেটটা এখনো আরিয়ানের গলায় সুতোয় ঝুলে আছে। আমার বড় ভাই ছিলেন এক বিশাল অঞ্চলের অধিপতি। আমরা তাকে নবাব বলে ডাকতাম, কিন্তু ক্ষমতার লোভে আমাদেরই কিছু আত্মীয় তাকে আর ভাবিকে শেষ করে দেয়। সেই রাতেই তোমার এই পালক আব্বু, যিনি তখন আমাদের বিশ্বস্ত পাহারাদার ছিলেন, তোমাকে বুক দিয়ে আগলে এই গ্রামে পালিয়ে আসেন। তিনি তোমাকে নিজের পরিচয় দিয়ে বড় করেছেন, যাতে ওই শত্রুরা তোমাকে খুঁজে না পায়। তার মানে আমি কোনো চাষির ছেলে না, আমি এক নবাবের সন্তান। আব্বু, আপনি আমাকে এতদিন কেন বলেননি? কেন আমাকে মিথ্যে একটা জীবনের মধ্যে বড় করলেন? আরিয়ান, আমি তোকে হারাতে চাইনি বাবা। কালুখা তোকে মারতে চেয়েছিল শুধু জমিদারি দখল করার জন্য, কিন্তু তোর আসল শত্রুরা যদি জানতে পারে তুই বেঁচে আছিস তবে পুরো গ্রাম জ্বালিয়ে দিত। আমি তোকে বাঁচানোর জন্যই তোর পরিচয় লুকিয়ে রেখেছিলাম। তুলে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। সে যাকে এতদিন পিচ্ছি বর বলে খ্যাপাতো, যাকে তুচ্ছ মনে করতো, সে আসলে তার চেয়েও বড় কোনো বংশের উত্তরাধিকারী। তুলির মনে একটা অজানা ভয় কাজ করতে লাগলো। যদি আরিয়ান তার আসল পরিচয় ফিরে পায় তবে কি সে তুলিকে আর মনে রাখবে? আরিয়ান, তুই কি সব শুনে বদলে যাবি? এখন তো তুই অনেক বড় মানুষ, তোর তো এখন কত কি আছে। এই ছোট্ট জমিদার বাড়ির মেয়েকে কি তোর আর প্রয়োজন হবে? আপনি এসব কি বলছেন তুলি? পরিচয় বদলে যেতে পারে, কিন্তু আমার মনটা তো বদলায়নি। আমি আজও সেই আরিয়ান যে আপনার নূপুর পরিয়ে দিয়েছিল। কিন্তু এই লোকটা এখন এখানে কেন এসেছেন? আমি এসেছি তোমাকে তোমার সিংহাসন বুঝিয়ে দিতে। আরিয়ান, তোমার বাবার অনেক সম্পত্তি এখন বেদখল হয়ে আছে। কালুখা আসলে সেই শত্রুদের একটা অংশ। সে এখনো জানতে পেরেছে নবাবের রক্ত এখনো বেঁচে আছে। তখনই সে তোমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে।
তোমাকে এখন আমার সাথে শহরে যেতে হবে, নিজের হক বুঝিয়ে দিতে হবে। হঠাৎ করেই বাড়ির পেছনের জঙ্গল থেকে একটা প্রচণ্ড গুলির শব্দ শোনা গেল। উপস্থিত সবাই আটকে উঠল। পুলিশেরা পজিশন নিল। রহস্যময় লোকটা দ্রুত আরিয়ানকে আগলে ধরলেন। বোঝা গেল আরিয়ানের পরিচয় ফাঁস হওয়ার সাথে সাথেই বিপদ আরও কয়েক গুণ বেড়ে গেছে। শত্রু শুধু কালুখা ছিল না, শত্রু ছিল আরও বড় কেউ। সবাই ঘরের ভিতরে যান। কালু খান লোকরা নয়, এবার সত্যিকারের প্রফেশনাল খুনিরা বাড়ি ঘিরে ফেলেছে। তারা নবাবের শেষ বংশধরকে আজ শেষ করে দিতে চায়। আরিয়ান, তোমাকে আমাদের সাথে নিরাপদ জায়গায় যেতেই হবে। না, আমি কোথাও পালাবো না। যারা আমার বাবা মাকে মেরেছে, যারা আমার এই সাধারণ জীবনটা বিষিয়ে দিয়েছে, আজ তাদের সাথে ফয়সালা হবে। তুলি, আপনি ঘরের ভেতরে যান। আজ আমি আমার আসল পরিচয় দিয়ে যুদ্ধ করব। আরিয়ান এবার আর সেই ছোট্ট ছেলেটি নেই। তার কণ্ঠ নবাবদের মতো তেজ। সে পাহারাদারদের হাত থেকে একটা বন্দুক কেড়ে নিল। তুলি তার হাত শক্ত করে ধরল। তুলি জানে আজকের এই রাতটা তাদের জীবনের শেষ রাতও হতে পারে, কিন্তু সে আরিয়ানকে একা ছাড়বে না। তুই যেখানে যাবি আমিও সেখানেই যাব। তুই যদি নবাব হোস তবে আমি তোর নবাব জাদি। মরণ হলে আমাদের একসাথেই হবে। বাড়ির চারপাশ থেকে আগুনের গোলা আর গুলির বৃষ্টি শুরু হলো। অন্ধকার রাতে এই শান্ত গ্রামটা রণক্ষেত্র পরিণত হলো। আরিয়ান বুঝতে পারল তার শৈশব আর চিরকালের জন্য শেষ হয়ে গেছে। এখন শুরু হলো এক নতুন রাজবংশের লড়াই। চারিদিকে গুলির শব্দে আর মানুষের চিৎকারে গ্রামের শান্ত আকাশটা যেন চিরে যাচ্ছিল। আরিয়ানদের বাড়ির চারপাশে এখন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আরিয়ানের আব্বু আর আম্মাকে পুলিশ নিরাপদে একটা ঘরে নিয়ে আটকে রেখেছে। বারান্দায় দাঁড়িয়ে আছে আরিয়ান, তার পাশে বীরাঙ্গনার মতো দাঁড়িয়ে আছে তুলি। আরিয়ানের হাতে এখন একটা বন্দুক, যা সে খুব শক্ত করে ধরে আছে। তার চোখে এখন আর সেই ছোট্ট বাচ্চাটার সরলতা নেই, সেখানে জ্বলছে এক হারানো বংশের প্রতিশোধের আগুন। এই যে রহস্যময়ী লোক, আপনি বলেছিলেন যারা আমার বাবা মাকে মেরেছে তারা আজ এখানেই আসবে। আমি তাদের সামনাসামনি দেখতে চাই। তারা আসুক, আজ এই মাঠেই সবকিছু শেষ হবে। আরিয়ান, পাগলামি করো না। ওরা সংখ্যায় অনেক বেশি, ওরা ভাড়াটে খুনি। তুমি ঘরের ভিতরে যাও, পুলিশ ওদের সামনে নেবে। আরিয়ানকে আপনি এখনো চেনেন না? ও যখন একবার জেদ ধরে তখন পাহাড়ও ওর সামনে মাথা নত করে। আর আমি ওর পাশে থাকতে কোনো খুনি আমাদের ছুঁতেও পারবে না। আরিয়ান, তুই ভয় পাস না, আমি তোর পাশেই আছি। হঠাৎ করেই বাগানের দিক থেকে 3-4 মুখোশধারী লোক বাড়ির ভেতরে ঢুকে পড়ল। তাদের হাতে ভয়ঙ্কর সব অস্ত্র। পুলিশ অফিসাররা তাদের আটকানোর চেষ্টা করতেই দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়ে গেল। একটা গুলি এসে বারান্দার খুঁটিতে লাগলো। তুলি একটু ভয় পেলেও আরিয়ান এক চুলও নড়ল না। সে বন্দুক তাক করে একটা নিখুঁত নিশানায় ট্রিগার টিপল। একজন মুখোশধারী লোক চিৎকার করে মাটিতে পড়ে গেল। যারা আমার শৈশব কেড়ে নিয়েছে, যারা আমার আব্বু আম্মাকে সারা জীবন আতঙ্কে রেখেছে, তাদের জন্য আমার কোনো দয়া নেই। তুলি, তুমি ওই খুঁটির আড়ালে যাও। লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই সাদা রঙের একটা গাড়ি ধুলো উড়িয়ে উঠানে এসে থামলো। গাড়ি থেকে নামলো একজন বয়স্ক লোক, যার চোখে চশমা। তাকে দেখে আরিয়ানের সাথে থাকা ওই রহস্যময় লোকটিও থমকে গেল। নবাগত লোকটা সোজা আরিয়ানের দিকে তাকিয়ে হাসলো। বাহ, বাঘের বাচ্চা তবে বাঘেই হয়েছে। আরিয়ান, আমি তোমার বাবার উকিল। এই রহস্যময় লোকটি তোমাকে যা বলেনি তা হলো তোমাকে রক্ষা করতে নয়, বরং এক বিশাল ষড়যন্ত্রের জালে ফাঁসাতে সে এখানে এসেছে। এই লোকটাই খাকে টাকা খাইয়েছিল তোমাকে মারার জন্য। কি বললেন? এই লোকটা আমাকে মারতে চেয়েছে, কিন্তু উনি তো আমাকে আমার আসল পরিচয় দিয়ে এখান থেকে নিয়ে যেতে চাইলেন। উনি এসেছেন তোমাকে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নিতে, তারপর তোমাকে চিরকালের জন্য সরিয়ে দিতেন। কালুখা জেলে থেকে সব স্বীকার করেছে আরিয়ান। এই লোকটাই তোমার আসল শত্রু। আরিয়ানের সাথে থাকা রহস্যময় লোকটি এবার নিজের আসল রূপ বের করলো। সে পকেট থেকে একটা রিভলভার বের করে আরিয়ানের মাথায় রাখলো। তুলি চিৎকার করে আরিয়ানের সামনে দাঁড়াতে চাইলো, কিন্তু লোকটা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হ্যাঁ,
আমি শেষ করেছি তোর বাবাকে। বড় ভাই হয়ে সব সম্পত্তি ও ভোগ করবে, আর আমি কিছুই পাবো না, সেটা দিতে হতে দেইনি। আজও তোকে বাঁচতে দিতাম না, যদি না এই উকিলটা সব জেনে যেত। আরিয়ান, দলিলগুলোতে সই কর, না হলে আজ তোর এই চোখের সামনে তোর বউকে শেষ করে দেব। তুই একটা পিশাচ আরিয়ান, ওর কথা শুনবি না। ও তোকে মারলেও আমি একা ছাড়বো না একে। আরিয়ান বুঝতে পারল সময় খুব কম। সে হঠাৎ করে নিজের শরীরটা নিচু করে লোকটার পায়ে একটা সৎ জোরে লাথি মারল। লোকটা তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। আরিয়ান ক্ষিপ্ত গতিতে তার হাত থেকে রিভলভারটা কেড়ে নিল। ঠিক সেই মুহূর্তে পুলিশ চারপাশ থেকে লোকটাকে ঘিরে ফেলল। আপনি আমার রক্তের হতে পারেন, কিন্তু আপনি আমার পরিবারের কেউ না। আমার পরিবার হলো ওই ঘরের ভেতরে থাকা আমার কৃষক আব্বু, আম্মা আর আমার এই জেদি বউটা। আপনার মতো খুনিকে আমি আত্মীয় বলে পরিচয় দিতে ঘৃণা করি। পুলিশ অফিসার, একে নিয়ে যান। পুলিশ যখন ওই রহস্যময় লোকটিকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন আরিয়ান ক্লান্ত হয়ে বারান্দার সিঁড়িতে বসে পড়ল। তার শরীর কাঁপছিল, এত বড় একটা সত্যি সে নিতে পারছিল না। তুলি দৌড়ে এসে আরিয়ানের পাশে বসলো এবং তার মাথাটা নিজের কাঁধে টেনে নিল। আরিয়ানের চোখে তখন অঝরে পানি পড়ছে। তুলি, আমার সব পরিচয় ওলট পালট হয়ে গেল। আমি এখন কে? আমি কি সেই বড় ঘরের ছেলে, নাকি এই বাড়ির ছোট আরিয়ান? আমার খুব ভয় লাগছে। তুই যেই হোস না কেন, তুই আমার আরিয়ান। তুই নবাবের ছেলে হয়ে রাজ সিংহাসনে বসবি নাকি সাধারণ মানুষ হয়ে গ্রামে থাকবি, সেটা বড় কথা না। বড় কথা হলো তুই একজন সাহসী মানুষ। আমি তোকে এইভাবেই ভালোবাসি। আরিয়ানের আব্বু আর আম্মা ঘর থেকে বেরিয়ে এলেন। তারা আরিয়ানকে জড়িয়ে ধরলেন। আরিয়ানের আব্বু বুঝতে পারলেন তার ছেলে আজ সত্যিকারের বীর হয়েছে। উকিল সাহেব আরিয়ানের হাতে একটা চাবি আর কিছু কাগজ দিয়ে বললেন যে আরিয়ান চাইলে এখন থেকে শহরের সেই বিশাল প্রাসাদে গিয়ে থাকতে পারে। উকিল কাকা, ওই প্রাসাদ আমার লাগবে না। আমি এই মেঠো পথ আর এই মাটির বাড়িতেই সুখে আছি। তবে আমার বাবার সম্পত্তি দিয়ে আমি এই গ্রামে স্কুল আর হাসপাতাল বানাবো। আমি আরিয়ান হয়ে মানুষের পাশে থাকতে চাই। আরিয়ানের এই কথা শুনে তুলির বুকটা গর্বে ভরে উঠল। সে আরিয়ানের হাতটা শক্ত করে ধরল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাতে সেই অন্ধকার আর ভয়ঙ্কর লড়াই শেষ হয়ে এক নতুন ভোরের সূচনা হয়েছে। আরিয়ান আর তুলি একসাথে আকাশের লাল আভার দিকে তাকিয়ে রইল। ঝগড়া, মারামারি আর জীবনের সব বড় রহস্য সমাধানের পর আজ গ্রামটা যেন এক মায়াবী শান্তিতে ডুবে আছে। গতরাতে সেই ভয়ঙ্কর লড়াইয়ের পর আজ বিকেলের আকাশটা অনেক বেশি পরিষ্কার। নীল আকাশে তুলোর মতো সাদা মেঘ উঠছে। আরিয়ান আর তুলি বাড়ির পেছনের ছোট্ট নদীটার ধারে গিয়ে বসেছে ওরা। নদীর পাড়ে অনেকগুলো কাশফুল বাতাসে দুলছে। আরিয়ান একটা বড় পাথরের উপরে বসে আছে আর তুলি তার ঠিক পাশেই নরম ঘাসের উপরে পা ছড়িয়ে বসেছে দুজনেই। অনেকক্ষণ চুপ করেছিল ওরা, শুধু নদীর কলকল শব্দ শোনা যাচ্ছিল। তুলি, আপনি কি কখনো ভেবেছিলেন যে আমাদের জীবনটা এমন একটা নাটকীয় মোড় নেবে? সেদিন যখন প্রথমবার আপনার সাথে আমার বিয়ে হলো, আমি তো ভয়ে আপনার ধারে কাছে যেতাম না। মনে হতো আপনি আমাকে খাঁচা চিবিয়ে খাবেন। সারাক্ষণ কেমন বাহিনীর মতো তাকিয়ে থাকতেন। আমি বুঝি এতটাই ভয়ঙ্কর ছিলাম। তুই তখন একটা পিচ্চি ছিলি, সব সময় কান্নাকাটি করতি আর আমাদের পেছনে পেছনে ঘুরতি। আর এখন দেখ, তুই বড় বড় ডাকাতদের সাথে লড়ছিস, নিজের অধিকার বুঝে নিচ্ছিস। সত্যি আরিয়ান, তুই অনেক পাল্টে গেছিস। তোকে এখন আর সেই ছোট্ট আরিয়ান বলে চেনাই যায় না। তুলি কথা বলতে বলতে আরিয়ানের মুখের দিকে তাকালো। আরিয়ানের কপালে সেই আঘাতের চিহ্নটা এখনো হালকা লাল হয়ে আছে। তুলি মায়ার সাথে নিজের সুতির শাড়িটা আঁচলটা একটু ভিজিয়ে আরিয়ানের কপালটা আলতো করে মুছে দিল। আরিয়ান স্থির হয়ে তুলির মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। সূর্যের শেষ বিকেলের আলো তখনও তুলির মুখে পড়ে এক অদ্ভুত আভা তৈরি করছে। আপনি আমাকে পাল্টে দিয়েছেন তুলি। যদি আপনি আমার জীবনে না আসতেন, তবে আমি হয়তো সারা জীবনে সাধারণ আরিয়ান হয়েই ঘরের কোণে পড়ে থাকতাম। আপনি আমাকে সাহস দিয়েছেন, আমাকে বড় হতে শিখিয়েছেন। বিশ্বাস করেন, এখন আমার মনে হয় আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারবো না। তাই বুঝি? নবাব সাহেব তো দেখছি এখন খুব সুন্দর গুছিয়ে কথা বলতে শিখে গেছেন। আচ্ছা বলতো, এই যে তুই এখন এত বড় বংশের ছেলে আর এত সম্পদের মালিক, তুই কি সত্যি রাজপ্রাসাদে যাবি না? সেখানে তো অনেক বড় ঘরের
মেয়েরা তোর জন্য অপেক্ষা করবে। আমাকে কি তোর মনে থাকবে তখন? রাজকন্যা দিয়ে আমি কি করব? আমার রাজপ্রাসাদ তো আপনারই ভালোবাসার মধ্যে, আর আমার কাছে আপনি তো পৃথিবীর একমাত্র রাজকন্যা। আপনি চাইলে আমি এই নদীর পাড়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে আপনার সাথে সারা জীবন কাটিয়ে দেব। বিশ্বাস করেন তুলি, আমি আপনাকে আগের চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসি। আরিয়ান প্রথমবার এত সরাসরি আর সহজভাবে তুলিকে তার মনের কথা বলল। তুলি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন ধকধক করতে লাগলো। সে আরিয়ানের কাঁধে নিজের মাথাটা রাখলো। আরিয়ান খুব সাবধানে তুলির হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তুলির পায়ে থাকা সেই নীল পাথরের নুপুরটা থেকে মৃদু শব্দ শোনা যাচ্ছে, যা আরিয়ানের কানে সুরের মতো লাগছে। আরিয়ান, তুই ছোট বলে আমি তোকে অনেক জ্বালিয়েছি, অনেক শাসন করেছি, কিন্তু সত্যি বলতে কি, আমার মনের ভেতরটা সবসময় তোকে খুঁজতো। তুই যখন কাল বিপদে পড়েছিলি তখন আমার মনে হচ্ছিল আমার পৃথিবী থেমে গেছে। আমি বুঝে গেছি তুই শুধু আমার নামমাত্র বর্ণস, তুই আমার জীবনের অংশ হয়ে গেছিস। তোকে ছাড়া এই জমিদার গিন্নি একদম অচল। আরিয়ান এবার তুলির কপালে আলতো করে একটা চুমু খেলো। চারপাশে ঝিঝি পোকার ডাক আর সন্ধ্যার শান্ত পরিবেশ যেন তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আরিয়ান পকেট থেকে একটা ছোট্ট রেশমি ফিতে বের করলো। সে খুব শখ করে এইটা আজ শহর থেকে আনিয়েছে। আপনার চুলগুলো সব সময় বাতাসে ওড়ে তো, তাই আপনার জন্য এই লাল ফিতেটা এনেছি। দিন তো, আমি নিজ হাতে আপনার চুলে এটা বেঁধে দেই, দেখি কেমন লাগে আমার বউকে। আরিয়ান খুব মনোযোগ দিয়ে আর অনেক যত্ন করে তুলির লম্বা কালো চুলে লাল রঙের রেশমের ফিতেটা বেঁধে দিল। তুলি চোখ বন্ধ করে আরিয়ানের এই আদর আর মায়া অনুভব করছিল। যে ছেলেটা একসময় তাকে আপু বলে ডাকত, আজ সে তাকে সবটুকু অধিকার দিয়ে নিজের করে নিয়েছে। তাদের এই অসম বয়সের সম্পর্কটা যেন সব লোক লজ্জা আর বাধাকে হার মানিয়ে এক পবিত্র ভালোবাসায় পৌঁছে গেছে। আরিয়ান, এবার চল, আম্মা হয়তো আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আর শোন, কাল সকালে কিন্তু তুই আমাকে ওই বড় শিমুল গাছটার নিচে নিয়ে যাবি। আমি অনেকগুলো লাল ফুল কুড়াবো। আপনি যা হুকুম করবেন তাই হবে জমিদার গিন্নি। এখন থেকে আপনার সব আবদার পূরণ করাই আমার আসল কাজ। নবাবগিরি তো পরের কথা, আগে তো আপনার মনের রাজা হয়ে থাকতে চাই। দুজনে হাসতে হাসতে হাত ধরে মেঠো পথ দিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। দূর থেকে আরিয়ানের আম্মা তাদের আসতে দেখে মনের সুখে হাসলেন। তিনি জানতেন আরিয়ান আর তুলির এই জুটিটা উপরওয়ালা নিজ হাতে গড়েছেন। তাদের জীবনে এখন আর কোনো কালো মেঘ নেই, কোনো কালুখা বা রহস্যময় লোকের ভয় নেই। আজই শুধু এক আকাশ ভালোবাসা আর একসাথে বুড়ো হওয়ার এক সুন্দর স্বপ্ন। সকালের মিষ্টি রোদে আরিয়ানদের বাড়ির উঠোনটা আজ ঝলমল করছে। গত রাতে সেই রোমান্টিক পরিবেশের পর আজ বাড়িতে যেন ঈদের আনন্দ লেগেছে। আরিয়ানের আব্বু আর আম্মা মিলে সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ানের পরিচয় এখন সবাই জেনে গেছে, তাই গ্রামের মানুষকে একটা বড় ভোজ খাওয়ানো হবে। বাড়ির উঠানে বিশাল চুলা খোঁড়া হয়েছে, ডেচকিতে রান্না হচ্ছে বিরিয়ানি আর খাসির মাংস। আরিয়ানের সাদা পাঞ্জাবি পরে তদারকি করছে, আর তুলি রান্নাঘরের বারান্দায় বসে আম্মার সাথে সবজি কাটছে। ওরে বাবা, বিরিয়ানির গন্ধে তো আমার পেটেই এখন ইঁদুর দৌড়াচ্ছে। মা, রান্না হতে আর কতক্ষণ? আমি কি এখনই একটু চেখে দেখতে পারি? খবরদার আরিয়ান, আগে মেহমানরা খাবে, তারপর তুই এখন নবাব হয়ে গেছিস বলে কি নিয়ম ভাঙবি? যা, বাবাকে গিয়ে সাহায্য কর। আর দেখ মেহমানদের বসার জায়গায় ঠিকমতো পাটি বিছানো হয়েছে কিনা। আম্মা, ও নবাব হলে কি হবে? ও তো সেই পেটু আরিয়ানি রয়ে গেছে। এক হাঁড়ি বিরিয়ানি দিলেও ওর মনে হবে হয়নি। আরিয়ান, তুই বরং ওই বড় ডেকচি একটু নেড়ে দে তো, তোর গায়ে তো এখন অনেক শক্তি। তুলির কথা শুনে আরিয়ান একটু ভাব নিয়ে ডেচকির কাছে চলে গেল। সে খুন্তি দিয়ে নাড়তে গিয়ে নাকে ধোঁয়া লেগে কাশতে শুরু করলো। তুলি সেটা দেখে খিলখিল করে হাসতে লাগলো। আরিয়ান লজ্জা পেয়ে তুলির দিকে একটু পানি ছিটিয়ে দিল। তুলিও ছাড়ার পাত্রী না, সেও হাতে থাকা আলুর খোসা আরিয়ানের দিকে ছুঁড়ে মারল। তাদের এই দুষ্টুমি দেখে বাড়ির সবাই হাসাহাসি করছে। তোরা কি কোনোদিনও বড় হবি না? বিয়ের পর মানুষ গম্ভীর হয়, আর তোদের পাল্লাপাল্লি তো দিন দিন বাড়ছেই। আরিয়ান, শোন বাবা, শহরের সেই উকিল সাহেব ফোন করেছিল, তিনি বিকেলের দিকে কিছু কাগজপত্র নিয়ে আসবেন। দুপুরের দিকে গ্রামের সব মানুষ আসতে শুরু করলো।
আরিয়ানা তুলি দুজন মিলে সবাইকে যত্ন করে খাওয়ালো। গ্রামের মানুষ অবাক হয়ে দেখছিল যে ছেলেটা এত বড় বংশের উত্তরাধিকারী, সে কতটা সাধারণ মানুষের মতো সবার সাথে মিশেছে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে যখন সব শান্ত হলো তখন সেই উকিল সাহেব এবার এলেন। তার সাথে এবার আর কেউ নেই। আরিয়ান, আমি তোমার জন্য একটা খবর নিয়ে এসেছি। তোমার বাবার সম্পত্তির একটা বড় অংশ এখন তোমার নামে হয়ে গেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, তুমি কি সত্যি শহরে গিয়ে থাকতে চাও না? সেখানে তোমার জন্য এক বিশাল রাজপ্রাসাদ অপেক্ষা করছে। উকিল কাকা, আমি তো আগেই বলেছি আমার প্রাসাদ হলো আমার এই পরিবার আর এই গ্রাম। আমি সিদ্ধান্ত নিয়েছি শহরের ওই বাড়িটা আমি একটা এতিমখানায় দান করে দেব, আর বাকি সম্পদ দিয়ে আমি এই গ্রামে একটা বড় স্কুল আর একটা আধুনিক হাসপাতাল বানাবো। আমাদের এই গ্রাম থেকে যেন আগামীর অনেক বড় বড় ডাক্তার আর ইঞ্জিনিয়ার তৈরি হয়। আরিয়ান, তোর এই চিন্তাটা আমার খুব ভালো লেগেছে। তুই সত্যিই বড় হয়ে গেছিস। আমিও তোকে সাহায্য করব। আমি আমাদের স্কুলের বাচ্চাদের পড়াবো। জমিদার বাড়ির মেয়ে বলে অহংকার নিয়ে বসে না থেকে আমি সবার প্রিয় দিদিমণি হতে চাই। উকিল সাহেব আরিয়ানের কথা শুনে আবেগে আপ্লুত হয়ে গেলেন। তিনি আরিয়ানের মাথায় হাত রেখে দোয়া করলেন। সন্ধ্যার দিকে আরিয়ান আর তুলি আবারও সেই নদীর ধারে গেল। আজ তারা একা নয়, সাথে আছে আরিয়ানের দেওয়া সেই সুন্দর লাল ফিতা আর তুলির পায়ের নুপুরের শব্দ। নদীর উপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। তুলি, আমাদের জীবনের সব বাধা তো শেষ হলো, এবার আমাদের একটা নতুন জীবন শুরু করার সময়। আপনি কি আমার সাথে সারা জীবন এভাবেই ছায়ার মতো থাকবেন? ছায়ার মতো কেন? আমি তোর সাথী হয়ে থাকবো। তুই যখনই হোঁচট খাবি আমি তোকে টেনে তুলবো, আর তুই যখনই দুষ্টুমি করবি আমি তোকে শাসন করব। মনে রাখিস, তুই যতই বড় নবাব হোস না কেন, আমার কাছে তুই এখনো সেই ছোট আরিয়ান। আরিয়ান এবার তুলির চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো ভয় নেই, কোনো অনিশ্চয়তাও নেই। আজ শুধু এক বুক ভালোবাসা আর আগামী দিনের অনেক সুন্দর স্বপ্নের হাতছানি। আরিয়ান পকেট থেকে একটা সুন্দর আংটি বের করলো। এটা সে উকিল সাহেবের মাধ্যমে শহর থেকে আনিয়েছে। সে তুলির আঙুলে আংটিটা পরিয়ে দিল। এটা আমাদের নতুন শুরুর জন্য। আমি চাই আপনি সবসময় আমার সাথে হাসি খুশি থাকেন। আমাদের এই গল্পটা যেন গ্রামের মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে ভালোবাসা কোনো বয়স বা আভিজাত্য চেনে না। তুলে আরিয়ানের বুকে মাথা রাখলো। আকাশের রূপালী চাঁদটা যেন তাদের উপরে আশীর্বাদ ঢেলে দিচ্ছে। যে সম্পর্কে শুরু হয়েছিল কান্নাকাটি আর পালিয়ে বেড়ানো দিয়ে, সেই সম্পর্ক আজ এক বিশাল মমতার সাগরে এসে মিশেছে। আরিয়ান আর তুলির এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই যেন তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদে পরিণত হলো। সময় তার নিজের গতিতে বয়ে গেছে। দেখতে দেখতে আরিয়ান আর তুলির বিয়ের কয়েকটা বছর পার হয়ে গেল। আজ পুরো গ্রাম যেন এক নতুন উৎসবে সেজেছে। আরিয়ানের সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। গ্রামের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে এক বিশাল স্কুল আর একটি হাসপাতাল। আজ সেই স্কুলের উদ্বোধন। আরিয়ান এখন আর সেই ছোট্ট ছেলেটি নেই, সে এখন একজন বলিষ্ঠ যুবক। আর তুলি আজ সেই স্কুলের প্রধান শিক্ষিকা। সে একটি নীল রঙের জামদানি শাড়ি পরেছে, আর চুলে সেই আরিয়ানের দেওয়া লাল ফিতেটা আজও পরম মায়ায় জড়িয়ে রেখেছে ও। তুলি, তাড়াতাড়ি করুন, সব ছাত্রছাত্রীরা তো গেটে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি ফিতে না কাটলে তো অনুষ্ঠান শুরুই হবে না। আপনি তখন আমার চেয়েও বড় ভিআইপি হয়ে গেছেন। নবাব সাহেবের ধৈর্য তো দেখছি দিন দিন কমেই যাচ্ছে। একটু দাঁড়ান, আপনার এই দুষ্টু ছেলেটাকে তা আগে সামলে নেই। ও তো একদম আপনার মতোই হয়েছে, এক জায়গায় স্থির হয়ে বসতে চায় না। তুলির কোলে এখন 1.5 বছরের এক ফুটফুটে ছেলে, যার নাম রাখা হয়েছে আরিফ। সে দেখতে একদম ছোটবেলার আরিয়ানের মতো। আরিফ তার ছোট্ট হাত দিয়ে তুলির নুপুর ধরার চেষ্টা করছে আর খিলখিল করে হাসছে। আরিয়ান হাসি মুখে এগিয়ে এসে ছেলেটিকে নিজের কোলে তুলে নিল। দেখছিস বাবা, তোর মা কত দেরি করে। আমরা যখন স্কুলে পড়তাম তোর মা তো আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখতো দেরি করার জন্য, আর এখন সে নিজেই দেরি করছে। একেই বলে ভাগ্যের পরিহাস। হয়েছে, অনেক পুরনো কথা মনে করিয়েছেন। এখন চলেন, আম্মা আর আব্বু তো গাড়িতে গিয়ে বসে আছেন। আজ গ্রামের মানুষদের মুখে যে হাসি দেখছি আরিয়ান, এর চেয়ে বড় নবাবগিরি আর কিছুতেই হতে পারে না।
অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর পুরো গ্রামবাসী তাদের দুজনকে করতালির মাধ্যমে স্বাগত জানালো। আরিয়ানের আব্বু আর আম্মা আজ সামনের সারিতে বসে আছেন। তাদের চোখে আজ গর্বে ভিজে উঠেছে। যে আরিয়ানকে তারা একসময় প্রাণভয় লুকিয়ে রেখেছিল, সেই আরিয়ান আজ পুরো গ্রামের রক্ষাকর্তা। তুলি যখন ফিতে কেটে স্কুলের উদ্বোধন করলো, তখন আরিয়ান তার পাশে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসলো। আরিয়ান, আজ তোর বাবা বেঁচে থাকলে হয়তো তোকে দেখে খুশিতে আত্মহারা হতেন। তুই শুধু তোর বংশের নাম রাখিসনি, তুই এই মাটির ঋণ শোধ করেছিস। আমার তো এখন মনে হয় তুলিমা বাড়িতে না আসলে আরিয়ান হয়তো কোনোদিনই এত বড় মানুষ হতে পারতো না। তুলি তো আমাদের আরিয়ানকে সাহস জুগিয়ে গড়ে তুলেছে। অনুষ্ঠান শেষ করে বিকেলে আরিয়ান আর তুলি সেই নদীর ধারে গেল, যেখানে তাদের জীবনের সব স্মৃতি জড়িয়ে আছে। নদীর পানি কলকল শব্দ বয়ে যাচ্ছে আর সূর্যটা লাল হয়ে দিগন্তে মিশে যাচ্ছে। আরিয়ান ঘাসের উপরে বসলো আর তুলি তার ঠিক পাশে বসে আরিফকে ঘাসে খেলা করতে ছেড়ে দিল। জানেন তুলি, মাঝে মাঝে আমার ভয় লাগে। মনে হয় আমি কি সত্যি স্বপ্ন দেখছি? সেই জমিদার বাড়ির রাগী মেয়েটা কি সত্যি আজ আমার পাশে আমার অর্ধাঙ্গিনী হয়ে বসে আছে? এটা স্বপ্ন নয় আরিয়ান, এটাই আমাদের সুন্দর বাস্তব। আমি জমিদার বাড়ির মেয়ে হতে পারি, কিন্তু তোর ছোট এই সংসারটাই আমার আসল পৃথিবী। তুই আমাকে যে সম্মান আর ভালোবাসা দিয়েছিস, তা পৃথিবীর কোনো রাজপ্রাসাদে পাওয়া সম্ভব ছিল না। আমি কথা দিচ্ছি তুলি, সারা জীবন আমি তোমাকে এভাবে আগলে রাখবো। আমাদের এই ভালোবাসার গল্পটা যেন সবার কাছে উদাহরণ হয়ে থাকে। সবাই যেন জানে যে ভালোবাসা কোনো বয়স বা বংশের পরিচয় দেখে হয় না, ভালোবাসা হয় মনের টানে। আরিয়ান তুলির হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তুলি তার মাথাটা আরিয়ানের কাঁধে রাখলো। নদীর শীতল বাতাস তাদের শরীর ছুঁয়ে যাচ্ছে। আরিফ হামাগুড়ি দিয়ে এসে আরিয়ানের পায়ে হাত রাখলো। আরিয়ান তাকে কোলে তুলে নিয়ে তুলির দিকে তাকালো। চাঁদের আলো ফুটতে শুরু করেছে। এই নদী আর এই আকাশ সাক্ষী হয়ে রইল এক অসম কিন্তু অমর ভালোবাসার গল্পে। ভালোবাসি তোকে আমার পিচ্চি বর। আমি তো এখন আর পিচ্ছি নই, তবে তোর ভালোবাসার কাছে আমি সারা জীবন ওই পিচ্ছি হয়েই থাকতে চাই। তাদের হাসির শব্দ নদীর কলকল ধ্বনির সাথে মিশে একাকার হয়ে গেল। এভাবেই আরিয়ান আর তুলির জীবন পূর্ণতা পেল এক চিরন্তর সুখের। তাদের ছোট্ট সংসার এখন কানায় কানায় ভরা এক শান্তির নীড়।